হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 11-এর কথা বলছি। ক্লাস 11-এর কস্ট অ্যান্ড ট্যাক্সেশন বলে যে সাবজেক্ট আছে, সেই কস্টের 2 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেই চ্যাপ্টারটার নাম কি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কি লেখা আছে? ক্লাসিফিকেশন অফ কস্ট। কি লেখা আছে? ক্লাসিফিকেশন অফ কস্ট। তোমরা চ্যাপ্টারটা দেখতেই পাচ্ছ, 2 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করার আগেই বলে দিই, ঠিক আছে, এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই যে আমরা আগের চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং করেছিলাম, ওটা আমাদের জানা খুব জরুরি ছিল, আমরা জেনে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করব, ক্লাসিফিকেশন অফ কস্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করব। দেখো, আর এই চ্যাপ্টারটা শেষ হলেই আমরা চলে যাব কস্ট শিট। ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ হলেই আমরা চলে যাব কস্ট শিট বলে চ্যাপ্টারটায়, যেখানে কিনা আমাদের অঙ্ক আছে। অনেকে কি করে, অনেক স্টুডেন্ট কি করে, সবার প্রথম তারা কস্ট শিটেই চলে যায়, অর্থাৎ প্রথমেই তারা কস্ট শিটের অঙ্ক করার দিকে মনোনিবেশ করে। একদমই ভুল, একদমই ভুল। দেখো, কস্ট শিটের অঙ্ক করতে গিয়ে তারা কি করে, তারা নির্দিষ্ট যে একটা ফরম্যাট আছে সেই ফরম্যাটটা পুরো মুখস্থ করে অঙ্ক করতে বসে, এবং ফরম্যাট যদি কারোর মুখস্থ না থাকে সে অঙ্ক করতে পারে না। তো দেখো, তোমাদের ফরম্যাট মুখস্থ করতে হবে না। এই চ্যাপ্টারটা আমি এমন ভাবে শেখাবো, এই চ্যাপ্টারটা যদি তোমাদের মাথার মধ্যে একবার গেঁথে যায়, তুমি ফরম্যাট এমনি মাথায় গেঁথে যাবে, কোনোদিন ফরম্যাট মুখস্থ হবে। সুতরাং মুখস্থ করার দিক থেকে একদম বেরিয়ে আসো, মুখস্থ করাকে একদম পছন্দ করো না, কোনো ফরম্যাট মুখস্থ করতে হবে না। তো আমি যেভাবে বলছি এক একটা টু দা পয়েন্ট বোঝার চেষ্টা করো, তোমাদের এমনি কস্ট শিটের অঙ্ক পেরিয়ে যাবে, যে কোনো কস্ট শিট পেরিয়ে যাবে। তো চলো, আর সময় নষ্ট না করে আলোচনা করা যাক। তো দেখো, আমরা যে পড়বো ক্লাসিফিকেশন অফ কস্ট, অর্থাৎ কস্টকে বাংলায় বলে পরিব্যয়ের শ্রেণীবিভাগ। এই যে কস্টের যে ক্লাসিফিকেশন হয় না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। ঠিক আছে, দেখো প্রথম যদি আমরা বলি, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এলিমেন্টের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। স্যার, এলিমেন্ট মানে উপাদানের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন। এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে, আচ্ছা কস্টকে কভাগে ভাগ করতে পারি, মানে যদি বলে তুমি পরিব্যয় শ্রেণীবিভাগ করো, তখন তুমি তাকে জিজ্ঞাসা করবে মানে কোন দিক থেকে পরিব্যয় শ্রেণীবিভাগ করো, কোন দিক থেকে। ঠিক আছে, তো কস্টের শ্রেণীবিভাগ কোন দিক থেকে করবো। তো তোমাকে যদি কখনো পরীক্ষায় কোশ্চেন দেয় পরিব্যয় শ্রেণীবিভাগ করো, তুমি কি লিখবে? তুমি লিখবে, যদি এলিমেন্টের দিক থেকে দেখি তখন এরকম, মানে এরকম তোমাকে মাথায় রাখতে হবে। আমি বলে দিচ্ছি কিরকম কোশ্চেন পরীক্ষায় দেয়। আচ্ছা, আর একটা কথা বলে দিচ্ছি, এই চ্যাপ্টার দিয়ে কোনো লং কোশ্চেন আসবে না, শুধু এসএকিউ আসবে 1 নম্বরের। ঠিক আছে, জাস্ট একটু নলেজ রাখলেই হবে। এই চ্যাপ্টারটা কেন করছি তাহলে, আমরা এর পরের চ্যাপ্টার কস্ট শিট, যে চ্যাপ্টারে আমাদের 8 নম্বরের অঙ্ক আসে, ওই চ্যাপ্টারটা ভালো করে জানার জন্য এই চ্যাপ্টারটা শেখা খুবই জরুরি। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই চ্যাপ্টারটা কতটা করে ঠিক জানি না, জাস্ট ওরা থিওরিটা পড়ে চলে যায়, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, টু দা পয়েন্টে বুঝতে হবে, যাতে আমরা পরের চ্যাপ্টার ভালো করে করতে পারি। আর এটা তো কস্টের বেসিক, এটা যদি না জানি, আমরা গ্র্যাজুয়েশনে গিয়ে যে কস্ট করবো, অর্ধেক কস্টের চ্যাপ্টারই তো করতে পারবো না, বেসিক নলেজটা যদি আমাদের মধ্যে ক্লিয়ার না থাকে। তো যাই হোক, বললাম এলিমেন্টের দিক থেকে কস্টকে ভাগ করা যায়। আর কি আছে, রোল ইন প্রোডাকশন বা নেচারের দিক থেকেও কস্টের ক্লাসিফিকেশন করা যায়। তারপর কি দেখতে পাচ্ছ, স্যার অন দ্য বেসিস অফ ফাংশন। ঠিক আছে, আমরা রাইট সাইড দিয়ে আসছি, অন দ্য বেসিস অফ ফাংশন, রাইট থেকে লেফটে যাবো, ফাংশনের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। তারপর বলছে কি কোয়ান্টিটি অফ প্রোডাকশন, বা বলতে পারো বিহেভিয়ারের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। টাইমের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। কন্ট্রোলের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। নেচারের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। ডিসিশন মেকিং এর দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। তো মানে কি বললাম, এলিমেন্ট মানে উপাদানের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। তারপরে হচ্ছে রোল ইন প্রোডাকশন। দেখো, রোল মানে ভূমিকা, প্রোডাকশন মানে উৎপাদন, মানে উৎপাদনের ভূমিকা। ঠিক আছে, উৎপাদনের ভূমিকার দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। তার ফাংশন মানে কাজের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। তারপর হচ্ছে বিহেভিয়ার বা কোয়ান্টিটি অফ প্রোডাকশন মানে উৎপাদনের পরিমাণের দিক থেকেও কস্টের ক্লাসিফিকেশন হয়। টাইম মানে তো জানোই, সময়ের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। নেচার মানে প্রকৃতির দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। আর ডিসিশন মেকিং মানে সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়। তার মানে বুঝতে পারলে কত দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন হয়, 1 2 3 4 5 6 7, মানে 7টা দিক থেকে আমরা কস্টের ক্লাসিফিকেশন করতে পারি। তো যাই হোক, এইবার আমরা সময় নষ্ট করবো না, প্রথম পয়েন্টে আলোচনা করা যাক। প্রথম পয়েন্ট কি বলেছিলাম, এলিমেন্ট। স্যার আপনি বলেছেন এলিমেন্টের দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন। দেখো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কস্টের ক্লাসিফিকেশন করো, ঠিক আছে, তখন তুমি কস্টের ক্লাসিফিকেশন করো, তোমাকে তো 1 নম্বরে তো এত কিছু দেবে না, তখন তুমি বলবে এলিমেন্টের দিক থেকে কস্টকে এই ভাগে ভাগ করা যায়। কি বললাম বুঝতে পারছো তো? তো এলিমেন্ট মানে উপাদান। দেখো, আমি সুন্দর করে ডায়াগ্রাম করে দিয়েছি, দেখো ডায়াগ্রাম করে করেছি যাতে মনে রাখতে সুবিধা হয়। এলিমেন্ট মানে উপাদানের দিক থেকে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করতে পারি। কি বললাম, উপাদানের দিক থেকে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করতে পারি। এক তো তোমাদের ম্যাটেরিয়াল। স্যার ম্যাটেরিয়াল মানে আমরা আগের চ্যাপ্টারে বলেছিলাম, ম্যাটেরিয়াল মানে আমাদের কাঁচামাল। বলবো ম্যাটেরিয়াল জিনিসটা কি বলবো। তারপর 2 নম্বর উপাদান কি, কস্টের 2 নম্বর উপাদান হচ্ছে লেবার মানে আমরা জানি
ঠিক আছে, লেবার মানে আমরা জানি মজুরির ব্যয়, ঠিক আছে। তো তো বাংলাগুলো শুনতে একটু কেমন লাগবে। আচ্ছা, তারপর যে আদার্স, অন্যান্য। এইবার দেখো এখন আমি তোমাদের বলি ম্যাটেরিয়াল জিনিসটা কি। দেখো সাপোজ ধরো এটা কি দেখতে পাচ্ছ স্যার, এটা হচ্ছে একটা পেন। ধরো আমার ধরো ইচ্ছা আছে আমি পেন তৈরি করব, কি করবো, পেন কিনবো না কিন্তু পেন তৈরি করব। তাহলে পেন তৈরি করতে আমার কি লাগবে, আরে পেন তৈরি করতে কি লাগবে, বেসিক যে জিনিসটা কি লাগবে, যেই জিনিসটা ছাড়া পেন তৈরি করতেই পারবো না স্যার, পেন তৈরি করতে পেনের যে কাঁচামাল হয় সেই জিনিসগুলো লাগবে। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে করো, ধরো আজকে ধরো আমি একটা ফার্নিচার তৈরি করতে চাই, আরে আমি একটা ফার্নিচার ধরো কোনো আসবাবপত্র, আরে যেটা বলো না সোফা, একটা সোফা তৈরি করতে চাই, বা একটা বেড তৈরি করতে চাই, বা ড্রেসিং টেবিল তৈরি করতে চাই, আলমারি তৈরি করতে চাই, শোকেস তৈরি করতে, কি লাগবে এগুলো তৈরি করতে আমার মেন কোন জিনিসটা লাগবে, স্যার কাঠ লাগবে। কাঠ ছাড়া আপনি কখনোই এই জিনিসগুলো এই ফার্নিচার তৈরি করতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো কি লাগে। মানে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে সবার প্রথমে যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল, মানে কাঁচামাল। তো বুঝতে পারলে র ম্যাটেরিয়াল জিনিসটা কি, র ম্যাটেরিয়াল আর ম্যাটেরিয়াল একই জিনিস। লেবার, লেবার তার মানে আমি কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে সবার ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে আমার কাঁচামাল। যেমন ফার্নিচার তৈরি করতে গেলে সবার প্রথম আমার লাগবে টিম্বার, মানে কাঠ, কাঠ লাগে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর আরে আমি ফার্নিচার তৈরি করবো, কাঠ চলে এসছে, আরে কাঠ চলে এসছে, ফার্নিচার তৈরি হয়ে যাবে না স্যার। ফার্নিচার তৈরি করে কে, ফার্নিচার কার্পেন্টার তৈরি করে, তো কার্পেন্টারকে তো আমার নিয়ে আসতে হবে, কার্পেন্টার ছাড়া তো কখনোই ফার্নিচার তৈরি হবে না। তার মানে কি বুঝতে পারলে, স্যার তার মানে কষ্টের সেকেন্ড উপাদান হল লেবার, অর্থাৎ এই ফার্নিচারটা যে তৈরি করবে, বুঝতে পারছো তো, ফার্নিচার যে তৈরি করবে তাকে লেবার বলে। আচ্ছা 3 নম্বর, তোমাদের কি মনে হয়, এই ধরো আমার কাঁচামালও চলে আসলো, অর্থাৎ টিম্বারও চলে আসলো, মানে কাঠও চলে আসলো, লেবারও চলে আসলো ফার্নিচার তৈরি করার জন্য, তাহলে কি আমার হয়ে যাবে, তাহলে কি আমার ফার্নিচার তৈরি হয়ে যাবে। দেখো কিছু জিনিস ভাবার চেষ্টা করো, এই দুটো জিনিস হলেই কখনো ফার্নিচার তৈরি হয় না। আচ্ছা ফার্নিচার কোথায় তৈরি হয়, স্যার কারখানায় তৈরি হয়, কারখানায় তৈরি। আচ্ছা কারখানায় ভাড়া লাগবে না, কারখানার ভাড়া লাগবে না, এটা মাথায় আসছে কখনো। আচ্ছা যেই কারখানায় ধরো ফার্নিচার তৈরি হচ্ছে, আচ্ছা সেখানে লাইট জ্বলে না, লাইট ফ্যান জ্বলে না, হ্যাঁ স্যার জ্বলে, তাহলে ওর ইলেকট্রিক বিল আসবে না। আচ্ছা, আচ্ছা যেখানে ধরো ফার্নিচার তৈরি হচ্ছে ওখানে কিছু নিশ্চয়ই ওর কিছু ধরো ছোটখাটো যন্ত্রপাতি, টুলস টুলস ছোটখাটো যন্ত্রপাতি থাকে। আচ্ছা সেই ছোটখাটো যন্ত্রপাতি কিনতে টাকা পয়সা লাগে না, খরচ হয় না, না স্যার ওটাও একটা খরচ। আচ্ছা পেরেক লাগে না, আরে পেরেক লাগে না, এরকম অনেক ধরনের খরচ হয়। কতগুলো খরচের নাম বলো, কত খরচের নাম বলো, এরকম বিভিন্ন খরচ হয়। ঠিক আছে, আমি বেশি নাম বললাম না, কারণ এই খরচগুলি আমি আবার বলবো। তার মানে তোমরা বুঝতে পারলে কি, যে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে তার এলিমেন্ট 3টে হয়, বা বলতে পারি কস্টের এলিমেন্ট 3টে, একটা ম্যাটেরিয়াল, একটা লেবার আর একটা ওভারহেড। বুঝতে পেরেছো। এবার যদি আমরা ম্যাটেরিয়ালের কথা বলি, ম্যাটেরিয়ালকে আমরা এবার দুভাগে ভাগ করতে পারি। স্যার দুভাগে, হ্যাঁ দুভাগে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। স্যার এটা কিরকম, ডাইরেক্ট ইনডাইরেক্ট বোঝাচ্ছি বোঝাচ্ছি দেখো এখানে দেখো তোমাদের বোঝার জন্য আমি ইংলিশে লিখে রেখেছি, বই তো তোমাদের বাংলায় পেয়েই যাবে। ডাইরেক্ট ম্যাটেরিয়ালকে বাংলায় বলে প্রত্যক্ষ কাঁচামাল। দেখো কি লেখা আছে তারপর আমি বলে দিচ্ছি। বলছে দোজ ম্যাটেরিয়াল that become an integral part of the product and that can be easily and conveniently trace or identify with product. তার মানে কি বলছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল জিনিসটা কি, মানে প্রত্যক্ষ কাঁচামাল জিনিসটা কি, বলছে যে প্রত্যক্ষ কাঁচামাল বলতে পারো ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে সেই সমস্ত ম্যাটেরিয়ালকে বোঝায়, ঠিক আছে, যেটা কিনা কোনো একটা প্রোডাক্টের মেন পার্ট, ওই প্রোডাক্টটা দেখেই আমরা বুঝতে পারবো। প্রোডাক্টটা দেখে, আরে মনে করো না ঘরে একটা ফার্নিচার আছে, আরে ড্রেসিং টেবিল তৈরি, ড্রেসিং টেবিল আছে, তো ড্রেসিং টেবিলের কোন জিনিসটা দেখে বুঝতে পারবো, ঠিক আছে, ড্রেসিং টেবিলে কি দেখতে পারবো, তোমরা চোখের সামনে কি দেখতে পারবে, মেন পার্ট কোনটা, স্যার মেন পার্ট তো কাঠ, মেন পার্ট তো কাঠ, টিম্বার, তাহলে ওটাই হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ওটাই হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। যদি আমি বলি আমার ধরো একটা খাতা আছে, ঠিক আছে, আমার ধরো একটা খাতা আছে, তো খাতায় খাতায় যে মেন ম্যাটেরিয়াল কি, মেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তোমাকে যদি বলি কি, স্যার খাতায় মেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল তোমার স্যার কাগজ, প্রতিটা পেজ, এটাই তো আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক তো বোঝাচ্ছে, তার কি বললাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে সেই সমস্ত ম্যাটেরিয়ালকে বোঝায় যেইগুলো কিনা কোনো প্রোডাক্টের মেন পার্ট, ইন্টিগ্রাল মানে মেন পার্ট, and that can be easily and conveniently traced or identified with the product, এবং যেটা কিনা আমরা খুব ইজিলি, খুব সহজভাবে আইডেন্টিফাই করতে পারবো, সহজভাবে আইডেন্টিফাই করতে পারবো। তোমরা যদি তোমাদের বই থাকে সামনে, বইটা খোলো, বইটা খোলো, বইটা দেখো, বইয়ের মধ্যে আমি যদি বলি বইয়ের ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা, স্যার বইয়ের প্রতিটা পেজ এটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, বুঝতে পারলে তো, অর্থাৎ তোমরা ইজিলি দেখতে পারবে বইয়ের পেজ, তাহলে বুঝতে পারছো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আমি আরো উদাহরণ দিচ্ছি, কয়েকটা উদাহরণ দিলাম, এক একটা করে উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শোনো। হ্যাঁ স্যার বলুন, ফার্নিচার তৈরি করতে কি লাগে, স্যার টিম্বার লাগে, কাঠ লাগে, কাঠ হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে তো। স্যার আর কিছু উদাহরণ দিন, এইমাত্র বললাম বই তৈরি করতে, বই তৈরি করতে কি লাগে, স্যার কাগজ লাগে, বই তৈরি করতে কাগজ লাগে, তো বই তৈরি করতে কাগজ লাগে, এটাও তো আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল।
আচ্ছা, তারপর দেখো ছাতা, তোমরা ছাতা দেখেছো? ছাতা, আম্বেলা, আম্বেলা তৈরি করতে কি লাগে স্যার? আম্বেলা তৈরি করতে উপরে যে থাকে ওই দেখুন কাপড়টা থাকে, কাপড়টা তো লাগবে। আর আমরা দেখেছি ওই যে সিক টাইপের থাকে না, বিভিন্ন কি চারদিকে ছড়িয়ে থাকে, ওটাও লাগে। তোমরা নিজেরাই বলতে পারলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা। তার মানে বুঝলে ছাতা উৎপাদন মানে আম্বেলা তৈরি করতে কি লাগে, এই জিনিসগুলো লাগে। অর্থাৎ যেই জিনিসটা দেখে আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছি আচ্ছা এটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। স্যার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা বলবো? আমি ডাইরেক্ট ম্যাটেরিয়াল আরো কয়েকটা এক্সাম্পল দিই, তারপর ইনডাইরেক্ট আসবো। ইনডাইরেক্টলি যখনই বলবো তখন তুমি বুঝিয়ে যাবে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি? কোনো প্রোডাক্ট দেখে, ঠিক আছে, কোনো প্রোডাক্টের যেটা মেন পার্ট, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল। অর্থাৎ খুব সহজেই আমরা যেটাকে আইডেন্টিফাই করতে পারি বা ট্রেস করতে পারি। স্যার আর কিছু উদাহরণ? তোমরা তো দেখেছো জুতো, আরে আমরা তো জুতো পরি, জুতো উৎপাদন করতে কি লাগে, জুতো তৈরি করতে কি লাগে স্যার? চামড়া। তার মানে বুঝতে পারছো চামড়া এটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তারপর রবার, এটাও ডাইরেক্ট ম্যাটেরিয়াল। মেশিন, মেশিন তৈরি করতে কি লাগে স্যার? লোহা লাগে, আরে লোহা লাগে, লোহা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তারপর সন্দেশ, আরে মিষ্টির দোকানে কি তোমরা সন্দেশ খাও? তো কি মনে হয় সন্দেশ তৈরি করতে মানে সন্দেশটা, সন্দেশ তৈরি করতে কি দিয়ে সন্দেশ তৈরি করে স্যার? দুধ, ঠিক আছে, দুধ লাগে, চিনি লাগে, এইগুলো হচ্ছে তোমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তার মানে বুঝতে পারলি ডাইরেক্ট ম্যাটেরিয়াল। স্যার তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কিছু বলছি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল জিনিসটা কি? দেখো তোমাদের বোঝার জন্য লিখে রেখেছি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কি। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে তোমরা সেই সমস্ত ম্যাটেরিয়ালকে বুঝবে। আচ্ছা লিখে দিয়ে বলে দিই কি লেখা আছে। দোজ ম্যাটেরিয়াল দ্যাট ডু নট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রোডাক্ট বাট হুইচ হেল্প ইন প্রোডাকশন, ম্যাটেরিয়াল ইউজড টু সাপোর্ট দ্য প্রোডাকশন প্রসেস। বলে দিচ্ছি, বলেছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে আমরা সেই সমস্ত ম্যাটেরিয়ালকে বোঝাই, ঠিক আছে, বা আমরা সেই সমস্ত ম্যাটেরিয়ালকে বুঝি যে সমস্ত ম্যাটেরিয়াল কিনা ওই প্রোডাক্টের মেন পার্ট নয়, ঠিক আছে, আমরা খুব ইজিলি ওটাকে আইডেন্টিফাই বা ট্রেস করতে পারি না, তাকে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে। স্যার এরকম কিছু এক্সাম্পল দিন। অবশ্যই এক্সাম্পল দেবো, চিন্তা করতে হবে না, অবশ্যই এক্সাম্পল দেবো। অর্থাৎ কোনো ওই প্রোডাক্টটা তৈরি করতে যেখানে সাহায্য করে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। দেখো এক একটা করে উদাহরণ দিই। দেখো কি লেখা আছে। অয়েল, কনজামেবল স্টোরস, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, লুব্রিকেটিং অয়েল, পিন, নাট বোল্ট, কোল, স্ক্রিউ মানে স্ক্রু, তারপরে সোপ, গাম। দেখো এক একটা করে বলছি। তোমরা তো বই দেখেছো, আমরা সবাই বই দেখেছি। বইটা তো বইয়ের পেজগুলো থাকলেই তো বই তৈরি হয় না। যাকে দিয়ে বইটা তৈরি করবো তাকে তো বইটা বাঁধাতে হবে, বাইন্ডিং করতে হবে। তো তো ওখানে গাম লাগে না, আঠা লাগে না? হ্যাঁ স্যার আঠা লাগে। ফেভিকল, আরে ফেভিকল তো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, আরে ফেভিকল তো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। গাম লাগে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা তোমার কি মনে হয় তুমি বইটা দেখে কি বুঝতে পারবে আঠা বুঝতে পারবে? আঠাটা দেখে কি চিনতে পারবে? না স্যার কোনোদিন চিনতে। আরে তুমি ধরো না তোমাদের যে ফার্নিচার, ঘরে ফার্নিচার, ধরো কোনো একটা সোফা আছে, সোফার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছি স্যার? সোফার মধ্যে যে আমরা বসছি, গদির ওপর বসছি, সেই গদিটা দেখতে পাচ্ছি, নিচে যে একটা রড লাগানো আছে সেই রডটা দেখতে পাচ্ছি। কিন্তু ওই গদিটা তৈরি করতে অনেক সময় আঠাও ইউজ করা হয়। সেই আঠাকে তোমরা দেখতে পাচ্ছ? না স্যার আঠা দেখতে পাচ্ছি না। আচ্ছা কি মনে হয় কোনো কোম্পানি ওকে একটাই গদি তৈরি করবে? না স্যার একটা গদি তৈরি করবে না, ও অনেক 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 গদি তৈরি করবে। তা ও যে ফেভিকলের যে আঠাটা কিনবে ও কি একটা গদির জন্য কিনবে? তুমি কি বলতে পারবে ওই সোফার মধ্যে বা ওই ফার্নিচারের মধ্যে কতটা আঠা লাগানো হয়েছে, কতটা আঠা ইউজ করা হয়েছে? আচ্ছা তো বুঝতে পারছো তো। আর কি আছে স্যার? অয়েল, অয়েল কোথায়? দেখো অনেক কোনো কোনো জায়গায় অয়েল ইউজ করেছে। যেমন কি ধরো আমি যদি বলে মনে করা হয় শার্ট, আরে শার্ট, তুমি ধরো কোনো একজন টেলারকে দিয়ে শার্ট তৈরি করবে। তোমরা দেখো যারা শার্ট তৈরি করে নিশ্চয়ই ওদের একটা নিজস্ব একটা মেশিন আছে। সেই মেশিনে দেখবে ওরা তেল দেয়, ঠিক আছে, দেখবে তেল দেয়। তো কি মনে হয় ওই মেশিনে কি একটাই শার্ট তৈরি হয়? না স্যার অনেক শার্ট তৈরি হয়। আর তেলগুলো যে ও কিনবে, ও কি একটা শার্টের জন্য তেল কেনে? না স্যার কখনোই একটা শার্টের জন্য তেল কিনে না। ও যতগুলো শার্ট তৈরি করবে ও একবারে তেল কিনে আনে। তুমি কি বের করতে পারবে ওই শার্টের মধ্যে কতটা তেল আছে? না স্যার এটা তো কখনোই আমি বের করতে পারবো না। আচ্ছা কনজামেবল স্টোরস তো ওই অনেকটা একই টাইপের। দেখবে যখনই কোনো শার্ট তৈরি করে, কোনো টেলাররা শার্ট তৈরি করবে, দেখবে ওদের যে মেশিনটা আছে না, মেশিনটা ওরা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেয়। একটা ছোট্ট একটা কাপড় নেয়, ঠিক আছে, ছোট্ট একটা কাপড় নিয়ে ভালো করে পরিষ্কার করে। তারপর দেখবে যাতে কোনো মতে যখন মেশিন চালাচ্ছে, মেশিন চালাতে গিয়ে মেশিনের জন্য কোনো লুজ না হয়ে যায়, এই জিনিসগুলো ওরা দেখার চেষ্টা করে। বা সুতো, যে সুতোটা ওই পিনের মধ্যে সুতো ঢোকায়, তো ওখানে দেখবে ওখানে ওখানে তেল দেয়। এই জিনিসগুলি হচ্ছে কনজামেবল স্টোরস। এই জিনিসগুলো কিন্তু একটা প্রোডাক্টের জন্য হয় না। বা আমি যখন শার্টটা তৈরি হয়ে যখন শার্টটা আসে না, শার্টের মধ্যে কিন্তু আমরা ওই জিনিসটা খুঁজে পাই না। তো তোমরা দেখবে শার্টের মধ্যে কিন্তু তুমি তেল খুঁজে পাবে না। স্যার কি বলছেন, তেল কখনো খুঁজেই পাবো না। তো এই জিনিসগুলো, এগুলোও তো আমাদের খরচ। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ঠিক আছে, ধরো লুব্রিকেটিং অয়েল, কিছু অয়েল লাগে, পিন, নাট বোল্ট, ঠিক আছে, নাট বোল্ট মানে ধরো তারপর যদি ছোট ছোট স্ক্রু লাগে। দেখবে তুমি যেখানে যেখানে ফার্নিচার তৈরি করা হয় দেখবে অনেক সময় দেখবে স্ক্রু লাগে, তো স্ক্রু গুলো দিচ্ছে।
ঠিক আছে? তো তার মানে বুঝতে পারলে ইনডাইরেক্ট মেটেরিয়াল কোনগুলো। তার মানে আমি দেখো অত উদাহরণ তোমরা যখন তোমার যখন অঙ্ক দেবে পরের চ্যাপ্টারে, তোমাকে কখনোই এইসব বলে দেবে না। তোমাকে কি বলে দেবে? তোমাকে ডাইরেক্টলি বলে দেবে এটা ডাইরেক্ট মেটেরিয়াল, এটা না। আরে বাবা, আমরা কি ইঞ্জিনিয়ার? আমরা কি করে বলবো কোন প্রোডাক্ট তৈরি করতে কি ডাইরেক্ট মেটেরিয়াল লাগে, কি ইনডাইরেক্ট মেটেরিয়াল লাগে? আরে কোম্পানিতে আমাকে বলে দেবে, আমি যদি কোম্পানির কস্ট অ্যাকাউন্টেন্ট হয়, আমাকে বলে দেবে যে না এটা ডাইরেক্ট মেটেরিয়াল, এটা ইনডাইরেক্ট মেটেরিয়াল। তোমাদের কোনো ট্রেস নিতে হবে না, ঠিক আছে? কোনো স্ট্রেস নিতে হবে না, তোমাদের কোনো রকমের স্ট্রেস নিতে হবে না, ঠিক আছে? কোনো টেনশনের কোনো ব্যাপারই নেই। তোমাকে পরিষ্কার ডাইরেক্টলি বলে দেবে যে এটা এই ম্যাটেরিয়াল, এটা ওই ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো যেমন ধরো না, সিমেন্ট তৈরি করতে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগে তোমার পক্ষে বলা সম্ভব না স্যার, এটা তো বলতে পারো না। কফি তৈরি করতে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগে, কি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগে, আমাদের পক্ষে কখনোই বলা সম্ভব নয়। যারা তৈরি করে তারা বলতে পারবে। আমরা তো কস্ট অ্যাকাউন্ট, কস্টিং করছি, আমাদের জিনিসপত্র দেবে, সমস্ত ডেটা দেবে, আমরা হিসাব করে দেবো, আমাদের কাজ তো এটাই। তো জাস্ট তোমাদের কাজকে কয়েকটা উদাহরণ পড়ে রাখা, ব্যাস। তারপর কি বলেছে ধরো, এবার দেখো, তার মানে আমাদের ম্যাটেরিয়াল পার্টটা হলো, এবার হচ্ছে লেবার। লেবার তো আগেই বললাম, লেবার জিনিসটা কি। লেবারকে আমরা দুভাগে ভাগ করতে পারি বললাম। লেবারেরও দুটো ভাগ হয়, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, ঠিক আছে? দেখো অনেক বড় বড় কোম্পানিতে ওয়ার্কার অনেক রকমের থাকে। কেউ স্কিল্ড ওয়ার্কার থাকে, কেউ সেমি স্কিল্ড ওয়ার্কার থাকে। স্কিল্ড ওয়ার্কার কোনগুলো? স্কিল্ড ওয়ার্কার হচ্ছে তোমার দক্ষ শ্রমিক, আর আনস্কিল্ড ওয়ার্কার অদক্ষ শ্রমিক। তো বুঝতেই পারছো স্কিল্ড ওয়ার্কার কোনগুলো, আনস্কিল্ড ওয়ার্কার কোনগুলো। যারা সরাসরি কোনো একটা প্রোডাক্ট, যদি মনে করি ফার্নিচার, এই ধরো কোনো একটা ভালো একটা ফার্নিচার তৈরি করে, ফার্নিচার কে তৈরি করে? স্যার ওয়ার্কার তৈরি করে। সে যে ওয়ার্কার ওই ফার্নিচার তৈরি করছে এবং তাকে তো একটা পেমেন্ট করা হয়, এটাকে বলে তোমার ডাইরেক্ট লেবার, ঠিক আছে? স্যার ইনডাইরেক্ট লেবার কোনগুলো? ইনডাইরেক্ট লেবার কোনগুলো? দেখবে ফ্যাক্টরিতে না অনেক সুপারভাইজার থাকে, তাকে ওয়েজেস দিতে হয়। আচ্ছা, ফ্যাক্টরিতে দেখবে অনেক সিকিউরিটি গার্ড থাকে, তাদেরও ওয়েজেস দিতে হয়। তো এই জিনিসগুলোকে বলা হয় ইনডাইরেক্ট লেবার। বলছি ব্যাপারটা আগে পড়ে নিন, ডাইরেক্ট লেবার জিনিসটা কি বলেছে। দেখো কি লিখেছে, বলেছে দোজ লেবার কস্ট দ্যাট ক্যান বি ইজিলি ট্রেস টু ইন্ডিভিজুয়াল ইউনিট অফ প্রোডাক্টস, ঠিক আছে? ডাইরেক্ট লেবার বলতে সেই সমস্ত লেবার কস্টকে বোঝায় যেটা কিনা আমরা ইজিলি ট্রেস করতে পারি, কোনো একটা প্রোডাক্টের সঙ্গে ইজিলি ট্রেস করে দেখতে পারি, এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট লেবার। এক্সাম্পল কি বলেছে, বলছে ওয়েজেস অফ বেকারস ইন বেকারি। তো বেকারি তৈরি করা হয় না, তো সেখানে ওয়েজেস দেওয়া হয়, বেকারদের ওয়েজেস দেওয়া হয়। তারপর শু মেকার্স ইন শু মেকিং, যেখানে শু তৈরি হয়, সেখানে শু যা তৈরি করে তাদেরকে তাদেরকে একটা পেমেন্ট করা হয়, এটা ডাইরেক্ট লেবার। কার্পেন্টার ইন কার্পেন্টারি শপ, বুঝতেই পারছো। টেলার্স ইন টেলারিং। তার মানে কি বুঝতে পারলে দেখো, যারা জুতো তৈরি করে তাদের তো একটা পেমেন্ট করতে হয়, এটা কিন্তু তোমার ডাইরেক্ট লেবার, ঠিক আছে? যারা ফার্নিচার তৈরি করে তাদেরও তো একটা পেমেন্ট করতে হয়, স্যার এটা তার মানে ডাইরেক্ট লেবার। তারপর ধরো, এই ধরো আমাদের যে শার্ট তৈরি করে দিচ্ছে, তাকে তো একটা পেমেন্ট করে দিতে হয়, মানে কি ওই শার্টটা ডাইরেক্টলি যে তৈরি করছে তাকেই বলে ডাইরেক্ট লেবার। স্যার তাহলে ইনডাইরেক্ট লেবার কোনটা? দেখো এখানে লেখা আছে, ইনডাইরেক্ট লেবার রেফার্স টু ইনডাইরেক্ট ওয়েজেস পেড টু ওয়ার্কার্স হু আর নট ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য প্রোডাকশন, যে কিনা সরাসরি ভাবে প্রোডাকশনের সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ যদি মনে করি একটা শার্ট বা শার্ট, সরাসরি ভাবে কিন্তু শার্ট তৈরি করবে না, ও কিন্তু শার্ট তৈরি করবে না, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট লেবার। যে শার্টটা তৈরি করছে তাকে বলে ডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবার যে কিন্তু শার্ট তৈরি করছে না, কিন্তু অথচ লেবার বাবদ ওকে পেমেন্ট করতে হচ্ছে, ইনডাইরেক্ট লেবার। যে কেমন, দেখবে ফ্যাক্টরিতে অনেক সিকিউরিটি গার্ড থাকে না সিকিউরিটি গার্ড? হ্যাঁ স্যার, ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড থাকে, তাদেরকে তো পেমেন্ট করতে হয়, এটা ইনডাইরেক্ট লেবার। দেখো এখানে লেখা আছে সুপারভাইজার স্যালারি। দেখো ফ্যাক্টরিতে অনেক সুপারভাইজার থাকে, ইন্সপেক্টর থাকে, ক্লিনার থাকে, ফ্যাক্টরিতে অনেকে পরিষ্কার করে, তো তাদেরকে পেমেন্ট করতে হয়। ফোরম্যান থাকে, স্টোর কিপার থাকে, গোডাউন দেখাশোনা করে স্টোর কিপার, টাইম কিপার থাকে, ওয়াচম্যান থাকে, পিয়ন থাকে, সিকিউরিটি গার্ড থাকে, এদেরকে পেমেন্ট করতে হয়, এটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার। তুমি বলতে পারবে, ধরো একটা পেনের ফ্যাক্টরি, পেন তৈরি হয়, তো একটা পেন তৈরি করা হয়েছে, একটা পেন তৈরি করার জন্য সিকিউরিটি গার্ডকে কত টাকা দেওয়া হয়েছে? সিকিউরিটি গার্ডকে তো মাসে 10,000 টাকা দেওয়া হয়। তুমি বলতে পারবে একটা পেনের জন্য, একটা পেন তৈরি করতে সিকিউরিটি গার্ডের কত টাকা আছে? স্যার এটা কোনোদিনই বলতে পারবো না। একটা পেনের দাম যদি আমি ইউজ অ্যান্ড থ্রো পেন বলি, ইউজ অ্যান্ড থ্রো পেনের দাম 3 টাকা, ওই 3 টাকার মধ্যে সিকিউরিটি গার্ড 10,000 টাকা কি করে সম্ভব? না, মানে বুঝতে পারছি না, একদম মাথায় ঢুকছে না। তো তোমরা কখনোই বুঝতে পারবে না, অর্থাৎ ইজিলি জিনিসটাকে ট্রেস করতে পারবে না, এটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার। অথচ পেন তৈরি করতে ওর কিন্তু ভূমিকা আছে, সিকিউরিটি গার্ডের অবশ্যই ভূমিকা আছে, পিওনের ভূমিকা আছে, ফোরম্যানের ভূমিকা আছে, সুপারভাইজারের ভূমিকা, সবার ভূমিকা আছে, এদেরকে অস্বীকার করা যায় না। কিন্তু অ্যাকচুয়ালি এই একটা পেন তৈরি করতে কত টাকা সিকিউরিটি গার্ডের খরচ হয়েছে এটা আমরা বলতে পারবো না, এটাই হচ্ছে ইনডাইরেক্ট লেবার। আশা করি জিনিসটা বুঝতে পারছো, তোমার বুঝতে হবে, বুঝতে না পারলেও তোমার বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা,
এবার কি বলছে, এক্সপেন্সেস, এক্সপেন্সকেও দুভাবে ভাগ করতে পারি, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। দেখো একটা উদাহরণ দিই, ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, তো মাথার মধ্যে বিশাল সুন্দরভাবে ঢুকে যাবে। দেখো আমি যদি বলি, এই ধরো এটা একটা খাতা, দেখেছো তো, এটা একটা খাতা। দেখো খাতার উপরে দেখো কত সুন্দর ডিজাইন করা আছে না, আরে কত সুন্দর ডিজাইন করা আছে। এবার দেখো এখানে দেখো একটা বিশ্ব বাংলার লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো বিশ্ব বাংলার লোগো দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে অনুশীলন পুস্তিকা। তার মানে কি, আচ্ছা এখানে ধরো কিছু লেখা আছে, দেখো লেখা আছে এই অনুশীলন পুস্তিকাটি, এসব লেখা আছে বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, সমস্ত ডিটেলস লেখা আছে না। আরে এটা একটা ডিজাইন করা আছে, আরে এটা একটা ডিজাইন করা আছে, এই ডিজাইনের জন্য খরচ হয়, এইটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস। আর ফার্নিচার যে তৈরি হয় না, আরে বড় বড় ফার্নিচার তৈরি হয়, একটা ডিজাইন হয়, একটা সুন্দর ডিজাইন হয়, ডিজাইনের একটা খরচ থাকে, এটাকে বলে যে তার ডিজাইনের যে খরচ, সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস। আচ্ছা স্যার আর কি খরচ, আর কি খরচ, আরো অনেক খরচ আছে। দেখো শার্ট যে তৈরি হয়, শার্টের কিন্তু ডিজাইন হয়, বিভিন্ন রকমের ডিজাইন হয়, এই ডিজাইন বাবদ যে খরচটা হয় তাকে কিন্তু তোমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস বলে। তো আশা করি বুঝতে পেরেছো ডাইরেক্ট জিনিসটা কি। খুব কম দেখা যায়, জেনারেলি খুব একটা দেখা যায় না, তবে তোমরা যখন কস্ট শিটের অঙ্ক করবে খুব একটা জেনারেলি দেখতে পারবে না, ও ডাইরেক্ট ওরা কি বলবে, ডাইরেক্ট এক্সপেন্সেস বলে দেবে, ওইভাবে বলবে না। আচ্ছা এবার তোমাদের পড়ে দিই কি বলেছে, কি বলেছে, direct expenses refers to those direct expenses other than direct materials and direct labor which are incurred on a specific cost unit। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইট ক্যান বি ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি আইডেন্টিফাই উইথ দ্য প্রোডাক্ট, সরাসরি তুমি চিনতে পারবে। উদাহরণ দিয়েছে রয়্যালটি অন প্রোডাকশন, হায়ার চার্জেস অফ প্ল্যান্ট। সাপোজ ধরো একটা ফার্নিচার তৈরি করা হচ্ছে, ঠিক আছে, এই ফার্নিচার তৈরি করতে ওই ফ্যাক্টরিতে ধরো পার্টিকুলার ওই প্ল্যানটা নেই, ওই প্ল্যান বা ওই মেশিনটা নেই, তা কি করবে, একটা মেশিন ওই ফার্নিচারগুলো তৈরি করার জন্য মেশিন ভাড়া করে নিয়ে আসছে। তাহলে কিসের জন্য স্যার, ওই ফার্নিচার তৈরি করার জন্য মেশিন ভাড়া করে নিয়ে আসছে, তো এটা পার্টিকুলার ওই প্রোডাক্টের জন্যই তো নিয়ে আসছে, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো, এটা তো ডাইরেক্ট এক্সপেন্সেস। তো কস্ট অফ ডিজাইন যেটা বারবার বললাম। ইনডাইরেক্ট এক্সপেন্সেস, দেখো ইনডাইরেক্ট এক্সপেন্স বলতে কোনটাকে বোঝায়, ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর দোজ এক্সপেন্সেস হুইচ আর নট চার্জ ডাইরেক্টলি টু আ প্রোডাক্ট। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, ডাইরেক্ট কোনটা, যেইগুলো আমরা ডাইরেক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারবো বা বলতে পারবো, মানে কোনো প্রোডাক্টের ইন্টিগ্রাল পার্ট, মেন পার্ট, আর ডাইরেক্টলি যেগুলোকে আমরা ট্রেস করতে পারবো, ঠিক আছে, তো সেটাই হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। ইনডাইরেক্ট কোনটা, যেগুলো সরাসরি ট্রেস করতে পারবো না, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট। যেমন কি বলেছে, কিছুক্ষণ আগেই বলছিলাম, ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি করবো, কোথায় তৈরি করবো স্যার, ফ্যাক্টরি তৈরি করবো। আরে ফ্যাক্টরি তৈরি করতে গেলে ফ্যাক্টরির ভাড়া আছে না, রেন্ট আছে না, হ্যাঁ স্যার ফ্যাক্টরির ভাড়া আছে। আচ্ছা বলতে পারবে একটা পেন তৈরি করতে ধরো ফ্যাক্টরির ভাড়া ধরো মাসে নেয়, মাসে ধরো 30,000 টাকা করে ফ্যাক্টরির ভাড়া নেয়, ঠিক আছে, মাসের ফ্যাক্টরির ভাড়া নেয় 30,000 টাকা করে। আর একটা পেন ধরো একটা পেন তৈরি করতে আমার খরচ হয় 3 টাকা, তো বলতে পারবে ওই 3 টাকার মধ্যে ফ্যাক্টরির ভাড়া কত, স্যার এটা কোনো দিন বলতে পারবো না, ওই 3 টাকার মধ্যে ফ্যাক্টরির ভাড়া কত, এইটাই তুমি বুঝতেই পারছো না, এটাই হচ্ছে তোমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, সরি ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আর কি ইন্স্যুরেন্স, একটা ফ্যাক্টরিতে না ফ্যাক্টরি ইন্স্যুরেন্স করা হয়, ঠিক আছে, ফ্যাক্টরিতে আগুন টাগুন না লেগে যায় তার জন্য ইন্স্যুরেন্স করা হয়। তোমরা বলতে পারবে ওই একটা পেনের মধ্যে ইন্স্যুরেন্স বাবদ কত টাকা খরচ আছে, না স্যার বলতে পারবো না। ডেপ্রিসিয়েশন, মানে ফ্যাক্টরিতে যে মেশিন থাকে তার উপর ডেপ্রিসিয়েশন করা হয়, তো ফ্যাক্টরিতে যত পেন তৈরি করা হবে তার তো ডেপ্রিসিয়েশন, টোটালের ডেপ্রিসিয়েশন হয়, ঠিক আছে, তো মেশিনের ডেপ্রিসিয়েশন হচ্ছে। তুমি কি বলতে পারবে পার্টিকুলার একটা পেন তৈরি করতে ডেপ্রিসিয়েশন কত খরচ হয়েছে, না স্যার বলতে পারবো না। তো এরকমই উদাহরণ দিয়েছে, আরো পাওয়ার দিয়েছে, ইলেকট্রিসিটি দিয়েছে, ইলেকট্রিসিটি বলে দিই লাইট পয়েন্ট, পুরো ফ্যাক্টরি ধরো এই মাসে ধরো লাইটের বিল এসছে ধরো 15,000 টাকা, তো তোমার পক্ষে কি বলা সম্ভব একটা পেন তৈরি করতে তোমাদের লাইটের বিল কত আছে 15 টাকা, মানে একটা পেন তৈরি করতে তোমার 3 টাকা, ধরো একটা পেন, মন দিয়ে শোনো, একটা পেন তৈরি করলাম, তৈরি করতে মার্কেটে বেচবো, যাই হোক একটা পেন তৈরি করতে আমার জানতে হবে একটা পেন তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, তো এই পেনের মধ্যে ইলেকট্রিক বিলের কত টাকা আমরা কি সরাসরি ভাবে চিহ্নিত করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, না স্যার এটা করতে পারবো না। তো এইগুলোই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো বোঝা গেল, তার মানে আমরা কি বললাম, এখনো পর্যন্ত আমরা এলিমেন্টের দিক থেকে পড়লাম। আচ্ছা একটা উদাহরণ বলিনি, এটা বলে দিই, এটা শুনে নাও, মন দিয়ে শোনো, এই তোমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালেরই একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা কি বলছে, ধরো জুতো তৈরি করতে, কিন্তু শুধু কি চামড়া দিয়ে জুতো তৈরি হয় না স্যার, আরো কিছু লাগে, সুতো লাগে, সুতো লাগে না, সেলাই করতে জুতো সেলাই করতে সুতো লাগে না, তারপর আঠা লাগে না, কালি লাগে না, হ্যাঁ স্যার এইগুলো লাগে। কিন্তু তুমি কি বুঝতে পারবে ওই এক জোড়া জুতোর মধ্যে, ওই জুতোটার মধ্যে কতটা সুতো লেগেছে, কতটা কালি লেগেছে, কতটা আঠা লেগেছে, না স্যার এটা তো বের করতে পারবো না, এটা তো বলতে পারবো না, এইটাই হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা এবার নর্মাল দিয়েছে, এটা সোজাই দিয়েছে, খুব একটা কঠিন দেয়নি।
দেখো কি লেখা আছে এরপরে, অন দ্য বেসিস অফ নেচার, ঠিক আছে, অন দ্য বেসিস অফ নেচার। নেচারের দিক থেকে আমরা কস্টকে দুভাবে ভাগ করতে পারি, একটা ডাইরেক্ট কস্ট, একটা ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট কি লেখা আছে, একদম ইজি, আরে কিছুক্ষণ আগেই বললাম, এই মাত্র বললাম ডাইরেক্ট, যে এইগুলো কি আমরা ডাইরেক্টলি তোমরা আইডেন্টিফাই করতে পারি, ট্রেস করতে পারি। বলেছে কি, ডাইরেক্ট কস্ট মিনস দ্য কস্ট হুইচ ক্যান বি ইজিলি অ্যান্ড কনভিনিয়েন্টলি আইডেন্টিফাই উইথ দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা দেখে সরাসরি আমরা চিহ্নিত করতে পারি, এটাই হচ্ছে ডাইরেক্ট খরচ। যেমন কস্ট অফ র ম্যাটেরিয়াল, দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, সবচেয়ে ভালো এক্সাম্পল, শাড়ি তৈরি করতে কি লাগে, সে শাড়ি তৈরি করতে সুতো লাগে, ঠিক আছে, তো এই সুতোই হচ্ছে তোমার ডাইরেক্ট কস্ট। আচ্ছা, তারপর কি বলেছে, ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট মিনস দ্য কস্ট হুইচ ক্যান নট বি ইজিলি অ্যান্ড কনভিনিয়েন্টলি আইডেন্টিফাই উইথ দ্য প্রোডাক্ট, ঠিক আছে, তো ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবে না, এটাই হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। উদাহরণ, কস্ট অফ কনজিউমেবল স্টোরস, ওয়েজেস অফ ফোরম্যান, ফ্যাক্টরি রেন্ট, অফিস এক্সপেন্সেস, সেলসম্যান কমিশন। নতুন করে বলার কিছু নেই, এইমাত্র বললাম। দেখো আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের বইয়ে এক্সাম্পলটা দিয়েছে, যেমন শাড়ি তৈরি করতে আমাদের সুতো ব্যবহার করা, সুতো কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে, সুতো হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল। কিন্তু ওই সুতো যাতে পোকায় না কাটে, ঠিক আছে, পোকায় যাতে না কাটে তার জন্য কিছু কীটনাশক ঔষধ, মেডিসিন ব্যবহার করা হয়, কিছু কীটনাশক ব্যবহার করা হয়, ঠিক আছে, যেটা যে কীটনাশক কিন্তু তোমার পণ্য তৈরি করতে লাগে না, ঠিক আছে, তো শাড়ি তৈরি করতে কিন্তু কীটনাশক লাগে না। কেন কীটনাশক ইউজ করা হয়, যাতে সুতোটা নষ্ট না হয়। এটা হচ্ছে আমাদের এক ধরনের ইনডাইরেক্ট কস্ট। তো আশা করি এটা এমন কিছু মানে বড় নয়, একদমই ছোট ছিল, নেচারের দিক থেকে বলে দিলাম। এবার বলছে অন দ্য বেসিস অফ ফাংশন। দেখো এইগুলো তোমাদের পরীক্ষায় কিচ্ছু আসবে না, জাস্ট তোমাদের পয়েন্টের নামগুলো মনে রাখতে হবে, জাস্ট বোঝাচ্ছি, জিনিসগুলো বুঝে রাখো। অন দ্য বেসিস অফ ফাংশন, ফাংশনের দিক থেকে কস্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টরি কস্ট, একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, আর একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। দেখো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কি বলেছে, কয়েকটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলোকে দেখে নাও, তারপর বলছি। বলেছে স্যালারি অফ অফিস স্টাফ, ঠিক আছে, অফিস রেন্ট, ডেপ্রিসিয়েশন অফ অফিস বিল্ডিং, পোস্টেজ, টেলিগ্রাম, ডিরেক্টর ফিস, ঠিক আছে, তো তো দেখো কি বলেছে, দেখো মাথায় রাখবে, প্রোডাকশন করলেই কিন্তু চলে না। ধরো আজকে একটা পেনের কারখানা আছে, তুমি পেন তৈরি করলেই কি হয়ে যাবে, আরে পেন তৈরি করলে হয়ে যাবে, এই যে পেনটা তৈরি করলাম তার জন্য আমাকে কি করতে হবে, এই সমস্ত হিসাব রাখতে হবে না, তো হিসাবটা কোথায় রাখে স্যার, অফিসে হিসাব রাখা হবে, ঠিক আছে, তো তারপর কি করতে হয়, এই পেনটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এইগুলোও তৈরি করতে হবে, কোথায় করা হয়, এগুলো সব অফিসে করা হয়। তারপর এই যে ফ্যাক্টরিটা যে ম্যানেজ করা হবে কোথা থেকে, ফ্যাক্টরিটা যে সমস্ত দেখাশোনা করা হবে, ঠিক আছে, কোথা থেকে দেখা স্যার, অফিস থেকে। তো অফিসের তো বিভিন্ন খরচ করতে হয়, ঠিক আছে, আর এই খরচগুলোকেই বলে অফিসিয়াল খরচ। উদাহরণ তো এই মতো বললাম, তুমি এটা বলতে পারো স্যালারি অফ অ্যাকাউন্টেন্ট, এই উদাহরণটাও দিতে পারো, ঠিক আছে, আর তো বাকি উদাহরণ এখানে দেওয়াই আছে। স্যার প্রথমে ছিল প্রোডাকশন ফ্যাক্টরি কস্ট, এটা তো বললেন না, বলে দিচ্ছি শোনো। দেখো আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল আর লেবার হলেই কিন্তু, মনে করো ম্যাটেরিয়াল আর লেবার হলেই কিন্তু তুমি কোনো পেন তৈরি করে ফেলতে পারবে না। পেন তৈরি করতে যে সমস্ত ম্যাটেরিয়াল লাগে আর যে পেন তৈরি করবে সে হলেই কিন্তু তুমি পেন তৈরি করতে পারবে না। আরে পেন তৈরি করতে তো নির্দিষ্ট একটা কারখানা লাগবে, তো ফ্যাক্টরি লাগবে, তো তাহলে ঠিক আছে, শুধু ফ্যাক্টরির মধ্যে কি হয়, ফ্যাক্টরির তোমার লাইট, ফ্যান এইগুলো জ্বলবে, তারপর জলের ব্যবস্থা করতে হবে, এই সমস্ত জিনিসের খরচ হবে। তো ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত খরচ আমরা করি তাকেই তো বলে ফ্যাক্টরি কস্ট, এখানে তাই বলেছে, ঠিক আছে, তো স্যার উদাহরণ বলো, ফ্যাক্টরি রেন্ট, ঠিক আছে, তো তারপর আর কি বলতে পারো, আহ, স্যার ফ্যাক্টরির মধ্যে ইলেকট্রিক বিল আছে সেটা বলতে পারো, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স বলতে পারো, ফ্যাক্টরির ফায়ার ইন্স্যুরেন্স বলতে পারো, ফ্যাক্টরি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফ্যাক্টরিতে যে প্ল্যান্ট ইউজ করা বা মেশিন ইউজ করা তার ডেপ্রিসিয়েশন, এসব বলতে পারো, যে উদাহরণগুলো একটু মনে রাখো। এবার হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। দেখো তোমার পেন তৈরি হয়ে গেল, অফিসে হিসাবপত্র করা হলো, আরে পেনটা কি ফ্যাক্টরি থেকে বিক্রি হবে, না স্যার। অফিস থেকে বিক্রি হবে, না স্যার। কোথায় বিক্রি হবে, যেখানে বিক্রি হবে সেই সমস্ত, যাতে এই পেনগুলো যে মার্কেটে বিক্রি করবো তার জন্য বিভিন্ন খরচ করতে হয়, স্যার কি কি খরচ, অ্যাড দিতে হবে মার্কেটে, অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, বিজ্ঞাপন খরচ, রেন্ট অফ ওয়ার হাউস, পেনগুলো যে আমি বেচবো তার জন্য একটা ওয়ার হাউসে পেনগুলো স্টক করতে হবে, স্টোর করতে হবে, তার ভাড়া আছে, সেলসম্যান কমিশন, যার মাধ্যমে পেনগুলো বেচা হবে, ঠিক আছে, সে কমিশন পাবে, বিভিন্ন খরচ হয়। তো এটাও হয়ে গেল। এবার কি করব, এইটাই হচ্ছে মেন পয়েন্ট। দেখো এই পয়েন্টটা যাদের ইকোনমিক্স আছে তারা কিন্তু এই পয়েন্টটা পাবে, আলাদা করে পড়তে হবে তোমাদের। অন দ্য বেসিস অফ বিহেভিয়ার,
ঠিক আছে, বিহেভিয়ার দিক থেকে আমরা কস্টকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর একটা হচ্ছে তোমার সেমি ভেরিয়েবল কস্ট। কি কি বললাম স্যার? একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট, আর একটা হচ্ছে তোমার সেমি ভেরিয়েবল কস্ট। স্যার ফিক্সড কস্ট জিনিসটা কি? দেখো এখানে লেখা আছে, এখানে লেখাটা বলে দিই, তারপর আমি বলে দিচ্ছি কি ফিক্সড কস্ট জিনিসটা কি বোঝাতে চেয়েছে। এখানে বলছে ফিক্সড কস্ট আর দোজ কস্ট হুইচ ডু নট ভেরি ইন টোটাল অ্যামাউন্ট উইথ ইনক্রিজ অর ডিক্রিজ ইন প্রোডাকশন অ্যাক্টিভিটি অর ভলিউম অফ আউটপুট ফর আ গিভেন পিরিয়ড অফ টাইম। দেখো বলে দিচ্ছি, ফিক্সড কস্ট বলতে সেই সমস্ত খরচকে বোঝায় যেটা কিনা প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, আজকে ধরো আমি একটা পেন তৈরি করার জন্য একটা কারণ থেকে কারখানা ভাড়া নিলাম। আমি যদি পেন তৈরি করি, আমি ধরো 10,000টা পেন তৈরি করি বা 0টা পেন তৈরি করি, আমাকে কারখানার ভাড়া দিতেই হবে। অর্থাৎ আমি পেন তৈরি করি বা পেন তৈরি না করি, বা যা পেন তৈরি করার কথা তার চেয়েও বেশি পেন তৈরি করি, ওই বাড়ির মালিকের অর্থাৎ কারখানার মালিকের কিচ্ছু যায় আসে না, ও প্রতি মাস আসবে ভাড়া নেবে। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারলে? ফিক্সড কস্ট হচ্ছে এমন এক ধরনের খরচ যে কিনা প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশন বাড়ুক বা কমুক এর ওপর কোনো ডিপেন্ড করে না। অর্থাৎ ফিক্সড কস্ট এটাই হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আর দোজ কস্ট, ফিক্সড কস্ট বলতে সেই কস্টকে বোঝায় হুইচ ডু নট ভেরি, ঠিক আছে, যেটা কোনো ভ্যারি করে না, টোটাল অ্যামাউন্টের সঙ্গে কোনো ভ্যারি করে না, টোটাল অ্যামাউন্ট ফিক্স থাকবে। ধরো বলা হচ্ছে ফ্যাক্টরি রেন্ট, ধরো ফ্যাক্টরি ভাড়া ধরো প্রতি মাসে 10,000 টাকা দিতে হবে, তুমি প্রোডাকশন করো বা না করো 10,000 টাকা তোমাকে দিতেই হবে। এটাই হচ্ছে তোমাদের ফিক্সড কস্ট। স্যার উদাহরণ ফ্যাক্টরি রেন্ট এতক্ষণ বললাম। স্যালারি অফ স্টাফ, আরে কোম্পানিতে প্রোডাকশন হোক বা না হোক স্টাফদের স্যালারি দিতেই হবে, এটা ফিক্সড কস্ট। ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফ্যাক্টরির মধ্যে প্ল্যান্ট থাকলে ঠিক আছে ডেপ্রিসিয়েশন হবেই। ডিরেক্টর ফিজ, কোম্পানির ডিরেক্টরকে অবশ্যই ফি দিতে হবে তোমার প্রোডাকশন হোক বা না হোক। তাহলে বুঝতে পারলে ফিক্সড কস্ট জিনিসটা কি। এবার কি বলো ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট কি? দেখো ভেরিয়েবল কস্ট কিন্তু প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। যদি প্রোডাকশন হয়, তখনই ভেরিয়েবল খরচ হয়, আর যদি প্রোডাকশন না হয় তাহলে কিন্তু ভেরিয়েবল খরচ হবে না। ঠিক আছে, তো দেখো কি বলেছে, দোজ কস্ট হুইচ চেঞ্জ ইন টোটাল ইন ডাইরেক্ট প্রপোর্শন টু চেঞ্জ ইন ভলিউম অর অ্যাক্টিভিটি আর নোন অ্যাজ ভেরিয়েবল কস্ট। ভালো কথা বলেছে, খুব ভালো কথা বলেছে, ডাইরেক্ট প্রপোর্শন, ঠিক আছে, অর্থাৎ সমানুপাতিক। ভেরিয়েবল কস্ট বলে সেই সমস্ত কস্টকে বোঝায়, ঠিক আছে, যেটা কিনা টোটালে চেঞ্জ হয়, টোটাল অ্যামাউন্টে। যেমন ফিক্সড কস্ট কি বললাম, টোটাল অ্যামাউন্ট কিন্তু সেমই থাকে, কোনোদিন চেঞ্জ হয় না। যেমন আমি প্রোডাকশন করি আর না করি, ফ্যাক্টরির ভাড়া 10,000 টাকা 10,000 টাকা দিতে হবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি প্রোডাকশন করো তাহলে কিন্তু তোমার টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ হবে। তুমি ধরো প্রথমে 10টা প্রোডাকশন করতে 10 ইউনিট পেন, 10টা পেন তৈরি করতে তোমার যা খরচ হবে, 20টা পেন তৈরি করতে তার চেয়ে বেশি খরচ হবে। ঠিক আছে, তো জিনিসটা বুঝতে পারবে। এটা যেমন উদাহরণ, ভেরিয়েবল কস্টের উদাহরণ হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার। আচ্ছা, সেমি ভেরিয়েবল কস্ট বলতে সেই কস্টকে বোঝায় যার মধ্যে তোমার কিছু ফিক্সড থাকবে, কিছু ভেরিয়েবল থাকবে, তাকেই বলে সেমি ভেরিয়েবল কস্ট। আচ্ছা ভেরিয়েবল কস্ট কি বললাম? ধরো প্রোডাকশন যতটা চেঞ্জ হবে, ঠিক আছে, তো এখানে বলেছে চেঞ্জ ইন টোটাল ইন ডাইরেক্ট প্রপোর্শন, মানে ভলিউম যতটা চেঞ্জ হবে, মানে কোয়ান্টিটি যতটা চেঞ্জ হবে, টোটাল অ্যামাউন্টও সেম প্রপোর্শনে চেঞ্জ হবে। আর সেমি ভেরিয়েবল কস্ট কোনটা? প্রোডাকশন যতটা চেঞ্জ হবে ওর যে টোটাল অ্যামাউন্টটা কেমন চেঞ্জ হবে জানো তো? কেমন চেঞ্জ হবে? ডাইরেক্টলি চেঞ্জ হবে না। আগেরটা যেমন কি, ধরো প্রোডাকশন যতটা চেঞ্জ হয়েছিল তোমার টোটাল অ্যামাউন্ট ঠিক ততটাই চেঞ্জ হয়েছিল, এখানে কিন্তু ততটা চেঞ্জ হবে না। এটাই সেমি ভেরিয়েবল। তখন লেখা আছে দোজ কস্ট হুইচ আর পার্টলি ফিক্সড এন্ড পার্টলি ভেরিয়েবল আর নোন অ্যাজ সেমি ভেরিয়েবল কস্ট। দোজ কস্ট ডু চেঞ্জ উইথ চেঞ্জ ইন ভলিউম, ঠিক আছে, ভলিউম চেঞ্জ হবে, মানে প্রোডাকশন যদি তুমি চেঞ্জ হয়ে যায়, আউটপুট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে খরচ চেঞ্জ হবে, বাট ডাইরেক্টলি চেঞ্জ হবে না। যেমন ভেরিয়েবল যেমন ডাইরেক্টলি চেঞ্জ হয়েছিল, এটা ডাইরেক্টলি চেঞ্জ হবে না। যেমন কস্ট অফ সুপারভিশন, মেনটেন্স অফ রিপেয়ার্স অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর টেলিফোন এক্সপেন্সেস পাওয়ার, এইগুলো হচ্ছে সমস্ত সেমি ভেরিয়েবল কস্টের এক্সাম্পল। ঠিক আছে, এইবার বলে যে ফিক্সড কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্টের কিছু পার্থক্য। প্রথম পার্থক্য তোমরা দেবে ডেফিনেশন। বলো ডেফিনেশন কি বললাম? স্যার আপনি বললেন প্রোডাকশন, ঠিক আছে, মানে ফিক্সড কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। প্রোডাকশন বাড়ুক বা প্রোডাকশন কম, প্রোডাকশন উৎপাদন বৃদ্ধি পাক বা উৎপাদন হ্রাস পাক, মানে উৎপাদন বেড়ে যাক বা উৎপাদন কমে যাক, ফিক্সড কস্ট তোমার সেমই থাকবে। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, ভেরিয়েবল কস্ট কিন্তু তোমার প্রোডাকশন বা উৎপাদনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, উৎপাদন ইনক্রিজ বা ডিক্রিজ, মানে উৎপাদন যদি বেড়ে যায় বা কমে যায়
তাহলে কিন্তু তোমার ভেরিয়েবল কস্টটা তোমার চেঞ্জ হয়। এটা আমরা পড়েছি, ডেফিনেশনটা আমরা পড়েছি। আচ্ছা, আর কি বলেছে দেখো, এইটা জিনিসটা জানতে হবে, ফিক্স কস্ট পার ইউনিট চেঞ্জ। ফিক্স কস্টের পার ইউনিট চেঞ্জ হয়। ফিক্স কস্টের ক্ষেত্রে কি হয়, পার ইউনিট চেঞ্জ হয়। আর ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি হয়, পার ইউনিট ফিক্স থাকে, চেঞ্জ হয় না। মানে মোট কথা ফিক্স কস্টের ক্ষেত্রে পার ইউনিট চেঞ্জ হয়, ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট চেঞ্জ হয় না। বোঝাচ্ছি স্যার, আপনি একটা উদাহরণ দিলে খুব ভালো হয়। অবশ্যই বোঝাবো, এটা বোঝাচ্ছি। আচ্ছা, কি লিখেছে, ফিক্স কস্ট, ফিক্স কস্টের ক্ষেত্রে পার ইউনিট চেঞ্জ হবে ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। আউটপুট মানে প্রোডাকশন যদি তোমার চেঞ্জ হয়, প্রোডাকশন যদি তোমার চেঞ্জ হয় তাহলে ফিক্স কস্টে তোমার পার ইউনিট চেঞ্জ হবে, কিন্তু প্রোডাকশন যদি চেঞ্জ হয় তাহলে ভেরিয়েবল কস্টের পার ইউনিট চেঞ্জ হবে না। আর একটা জিনিস বলতে পারি কি, এইটা মাথায় রাখবে, ফিক্স কস্টের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা সেম হয়, কিন্তু ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট সেম হয় না। আচ্ছা, ফিক্স কস্ট দেখো কি লেখা আছে, কন্ট্রিবিউশন থেকে ফিক্স কস্ট বাদ দিলে আমরা প্রফিট পাই, আর সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাই, কন্ট্রিবিউশন পাই। তো তোমরা বললে স্যার এই ফিক্স কস্ট পার ইউনিট সেম, এই ব্যাপারটা বুঝতে পারলাম না। অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা উদাহরণ তোমাদের বোঝার জন্য তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে 1000 ইউনিট, এটা হচ্ছে 2000 ইউনিট, এটা হচ্ছে 3000 ইউনিট। প্রোডাক্ট এ প্রোডাক্ট 1000 ইউনিট তৈরি করতে 5000 টাকা লাগে, এ প্রোডাক্ট 2000 ইউনিট তৈরি করতে 5000 টাকা লাগে, এ প্রোডাক্ট 3000 ইউনিট তৈরি করতে 5000 টাকা লাগে। তার মানে কি স্যার, আপনি কিছুক্ষণ আগে এতক্ষণ ধরে বোঝালেন, আপনি এটাই বললেন যে প্রোডাকশন যাই হোক না কেন, প্রোডাকশন বাড়ুক বা কমুক, ঠিক আছে, এখানে প্রোডাকশন বেড়েছে, প্রোডাকশন বাড়ুক বা কমুক, টোটাল অ্যামাউন্ট ফিক্সডই থাকবে, অর্থাৎ ফিক্স কস্টের কোনো চেঞ্জ হয় না। আপনি এইমাত্র বললেন প্রোডাকশন ইনক্রিজ করুক বা ডিক্রিজ করুক, টোটালের কোনো চেঞ্জ হবে না, এটাই হচ্ছে ফিক্স কস্ট। দেখো এখানে টোটালের কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা ফিক্স কস্ট। আচ্ছা, এইমাত্র এটা বললাম, যেটা কারণের জন্য এটা বোঝাচ্ছিলাম, ফিক্স কস্টের ক্ষেত্রে পার ইউনিট, ঠিক আছে, পার ইউনিট চেঞ্জ হয়। দেখো এখানে যদি বলো 1000 ইউনিট তৈরি করতে 5000 টাকা লাগে, তার মানে কত, 5 টাকা। 2000 ইউনিট তৈরি করতে কত লাগে, 2000 ইউনিট তৈরি করতে 5000 টাকা লাগে, তার মানে 1 ইউনিট করতে কত, 2.5 টাকা। 3000 ইউনিট তৈরি করতে লাগে 5000 টাকা, তাহলে 1 ইউনিট করতে কত লাগে স্যার, 1.66 হচ্ছে, ঠিক আছে। তো তার মানে কি হচ্ছে, পার ইউনিট চেঞ্জ হচ্ছে, 5 ছিল 2.5 হয়েছে, এখানে 1.66 হয়েছে। তার মানে বুঝতে পারলে ফিক্স কস্টের ক্ষেত্রে পার ইউনিট চেঞ্জ হয়। শুধু চেঞ্জ হয় না, তোমরা এটাও বলতে পারো ফিক্স কস্টের ক্ষেত্রে পার ইউনিট কমতে থাকে। আচ্ছা, এবার ধরো যারা ইকোনমিক্স পড়ে তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইকোনমিক্সে কিন্তু এই টপিকটা আছে, সে ক্লাস 11 না ক্লাস 12 আছে, এটা মাথায় রাখবে। বি, 1000 ইউনিট তৈরি করতে 3000 টাকা লাগে, মানে কত হচ্ছে, 3 টাকা। 2000 ইউনিট তৈরি করতে কত লাগে, 6000 টাকা, তাহলে কত টাকা, 3 টাকা। 3000 তৈরি করতে 9000 টাকা, তাহলে কত লাগে, 3 টাকা। পার ইউনিট সেম, পার ইউনিট যদি সেম হয় তাকে বলে ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। আর ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি হয়, টোটাল অ্যামাউন্ট কি হয়, যত প্রোডাকশন বাড়বে টোটাল অ্যামাউন্ট তত বাড়তে পারবে, ঠিক আছে। তো বুঝতে পারলে, দেখো এটা বুঝিয়ে দিলাম। তাহলে এইবার কি পড়বো, এবার আমরা পড়বো অন দা বেসিস অফ টাইম। টাইমের দিক থেকে, টাইমের দিক থেকে যদি বলা হয় তাহলে কস্টকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হিস্টোরিক্যাল কস্ট আর একটা হচ্ছে তোমার প্রি ডিটারমাইন্ড কস্ট। কি বললাম, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট আর একটা হচ্ছে তোমার প্রি ডিটারমাইন্ড কস্ট। হিস্টোরিক্যাল কস্ট জিনিসটা কি জানো, তোমরা এটা বইতে দেখে নিও, তো বলে দিচ্ছি। হিস্টোরিক্যাল কস্ট বেসিক্যালি অ্যাকাউন্টসই মেনটেন করে, হিস্টোরিক্যাল কস্ট মেনলি অ্যাকাউন্টসেই হয়। বলছে কি, খরচ তোমার করা হয়ে গেছে, খরচ মানে কি, এক্সপেন্সেস, এক্সপেন্সেস হয়ে গেছে, তারপর যদি মোট ব্যয় মানে ডিটারমাইন করা হয়। ধরো একটা পেন তৈরি করব, পেনের জন্য আমার যা যা খরচ করার কথা সব খরচ করা হয়ে গেছে, তারপর যদি তুমি হিসাবপত্র করো, সেটাই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট, ঠিক আছে। তো এখানে বলেছে, তোমাদের বইতে বলছে কি, ব্যয় করা হয়ে গেলে তারপরে মোট ব্যয় নির্ধারণ করার জন্য যেই ব্যয়কে বিবেচনা করা হয়, অর্থাৎ ব্যয় না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয়, অর্থাৎ খরচটা না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয়, এটাই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট, যে উৎপাদন বাবদ কত টাকা ব্যয় হয়েছে। তো হিস্টোরিক্যাল কস্ট কি, কোনো একটা পেন তৈরি করবে, পেন তৈরি করতে তুমি যা যা খরচ হয়ে গেছে তারপরে তুমি ওর হিসাবপত্র করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ পেনটা তৈরি না হওয়া পর্যন্ত তুমি কিন্তু হিসাব করতে পারবে, এটাই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট। এরপর আরেকটা হচ্ছে কি, প্রি ডিটারমাইন্ড কস্ট। প্রি ডিটারমাইন্ড কস্ট খুব সুন্দর। ধরো একটা পেন তৈরি করব, পেন তৈরি করতে কত টাকা খরচ হবে আমি আগে থেকে চিন্তা ভাবনা করব, তারপর পেন তৈরি করতে নামবো মার্কেটে, ঠিক আছে। এটাকেই বলা হয় প্রি ডিটারমাইন্ড কস্ট। বলছে ভবিষ্যতে কি পরিমাণ ব্যয় হতে পারে তা আগে থেকেই তুমি নির্ধারণ করার চেষ্টা করবে, এটাই হচ্ছে তোমার প্রি ডিটারমাইন্ড কস্ট। এক্ষেত্রে কিন্তু অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এবার বলছে অন দ্য বেস অফ কন্ট্রোল। কন্ট্রোলের দিক থেকে আমরা কস্টকে দুভাবে ভাগ করতে পারি, একটা কন্ট্রোলেবল কস্ট, একটা আনকন্ট্রোলেবল কস্ট। কন্ট্রোলেবল মানে নিয়ন্ত্রণ করা যায়, আর একটা আনকন্ট্রোলেবল যেগুলো নিয়ন্ত্রণ করা যায় না।
এবং কোনগুলোকে কন্ট্রোল করা যায়, যেমন ধরো কিছু কীটনাশক মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো যদি ব্যবহার করি তাহলে যে সমস্ত স্টক মজুদ থাকে সেইগুলোকে আমরা কীটপতঙ্গের হাত থেকে বাঁচাতে পারি, ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল করবো। আর আনকন্ট্রোলেবল কোনটা? দেখো বাজারে যুদ্ধের কারণে, ধরো যুদ্ধ লেগেছে, ওয়ার, তো হচ্ছে কখনো বন্যা হয়েছে, ঠিক আছে, এই সমস্ত মানে অস্বাভাবিক কারণ, মানে মানে অস্বাভাবিক সিচুয়েশনে যদি ম্যাটেরিয়ালের দাম যদি বেড়ে যায়, হুট করে দেখা গেল ম্যাটেরিয়াল দাম বেড়ে গেছে, এটা কি কন্ট্রোল করতে পারবো না স্যার? এটা কন্ট্রোল করা যায় না, এটা আনকন্ট্রোলেবল। দেখো যুদ্ধ বাদলে সমস্ত জিনিসের দাম বেড়ে যেতে পারে, ঠিক আছে, এটা তো আমার হাতে নেই, তখন তো আমার বেশি দামে দিয়ে ম্যাটেরিয়াল কিনতে হবে, এই জন্য বলছে এটা আনকন্ট্রোলেবল। বলছে অন দ্য বেস অফ নেচার, একটা কি ক্যাপিটাল কস্ট, একটা রেভিনিউ কস্ট। বলো না তোমরা যারা আমার অ্যাকাউন্টেন্সি বেসিক অ্যাকাউন্টিং টার্ম শিখেছো, আশা করি বোঝাতে হবে। এক্সপেন্ডিচার বলেছিলাম না, বলেছিলাম বিজনেস আর ক্যাশ বক্সে থেকে টাকা বেরিয়ে গেলে তাকে এক্সপেন্ডিচার বলে। এক্সপেন্ডিচারকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা রেভিনিউ, একটা ক্যাপিটাল। যার বেনিফিট আমরা নিয়ে নিয়েছি তাকে বলে রেভিনিউ, আর যার বেনিফিট আমরা ফিউচারে নেবো তাকে বলে ক্যাপিটাল। বলেছিলাম তো, আরে নতুন কি, আর সেটাই তো বলেছে। এবার বলেছে অন দ্য বেস অফ ডিসিশন মেকিং, এটা মানে লাস্ট পয়েন্ট। ডিসিশন মেকিং এর দিক থেকে, সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে আমরা কস্টকে চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মার্জিনাল কস্ট, একটা হচ্ছে ক্যাশ কস্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট, আর একটা হচ্ছে সাঙ্ক কস্ট। দেখো মার্জিনাল কস্ট কি, এটাও তোমরা ইকোনমিক্সে পাবে। মার্জিনাল কস্ট উদাহরণ দেখো, কাকে বলে দেখতে হবে না, কি লেখা আছে। ধরো আমি 25টা পেন তৈরি করতে আমার 172 টাকা খরচ হয়, 26টা পেন তৈরি করতে কত খরচ হয়? 178 টাকা। 25টা পেন তৈরি করতে আমার 172 টাকা খরচ হয়, আর 26টা পেন তৈরি করতে 178 টাকা খরচ হয়। তার মানে 25টা পেনে যদি 172 টাকা লাগে, 26টা পেনে 178 টাকা লেগেছে, তাহলে কত টাকা বেশি লেগেছে? স্যার একটা পেন যখন আপনি এক্সট্রা তৈরি করছেন, একটা পেন যখন আপনি এক্সট্রা তৈরি করছেন, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, এই একটা পেন এক্সট্রা তৈরি করতে আপনার এক্সট্রা 3 টাকা লেগেছে, এটাকেই বলে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কাকে বলে? অতিরিক্ত এক ইউনিট, ঠিক আছে, অতিরিক্ত একটা ইউনিট তৈরি করতে যে অতিরিক্ত এক্সপেন্সেস করা হয় তাকেই বলে মার্জিনাল কস্ট। দেখো লেখা আছে ইট রেফার্স টু অ্যান অ্যাডিশনাল কস্ট, এক্সট্রা খরচ করা হবে, হুইচ ক্যান বি derived by producing one more unit, একটা ইউনিট বেশি প্রোডাকশন করতে যে এক্সট্রা খরচ করা হয় তাকে বলে মার্জিনাল কস্ট। এটাকে প্রান্তিক ব্যয় বলে। কি করে বের করতে হয়? ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। দেখো ডেল্টা টিসি, এই দেখো 172 ছিল 178, কত টিসি মানে ডেল্টা মানে চেঞ্জ, টিসি কত চেঞ্জ হয়েছে? স্যার 3 টাকা। আর কোয়ান্টিটি কত চেঞ্জ হয়েছে? স্যার 1, 3/1 মানে 3। ক্যাশ কস্ট, দেখো আমরা যখন বিজনেস করি না, মাথায় রাখবে ক্যাশ কস্ট মানে কি, আমরা যখন বিজনেস করি তো আমাদের তো মানে ম্যাটেরিয়াল কিনতে হয়, তো কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে কাঁচামাল কিনতে হবে। তো যে আমাদের কাঁচামাল সাপ্লাই করে তাকে কি বলে? সাপ্লায়ার। সাপ্লায়ার কাছ থেকে যদি আমরা কাঁচামাল কিনি, যদি ক্যাশে কিনি তাকে বলে ক্যাশ কস্ট। বুঝা গেল? ক্যাশে কিনলে অর্থাৎ সমস্ত ট্রানজাকশন যদি ক্যাশে হয় তখন তাকে বলে ক্যাশ কস্ট। এখানে এটাই বলেছে। অর্থাৎ প্রোডাকশন করার সময় যে সমস্ত এক্সপেন্স করা হয়, ঠিক আছে, তো তো তার একটি অংশ ক্যাশে হয় আর অন্য অংশ মানে একটা পার্ট ক্যাশে হয় আর একটা পার্ট বাকিতে হয়, ধারে হয়। ক্যাশে যেই পার্টটা হয় তাকেই বলে ক্যাশ কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট, দেখো ডিফারেন্সিয়াল কস্টের এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পল পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট কস্ট ইজ রুপিস 2,50,000 when it work is done by labor, মানে ওয়ার্কারকে দিয়ে যদি কোনো কাজ করা হয় সেখানে খরচ হচ্ছে তোমার 2.5 লাখ টাকা। ওয়ার্কারকে দিয়ে কোনো কাজ করা হলে সেখানে খরচ হচ্ছে 2.5 লাখ টাকা। কিন্তু কিন্তু যদি তুমি ওই কাজটা যদি মেশিনের মাধ্যমে করা হয় তাহলে খরচ হচ্ছে 2,25,000 টাকা। তার মানে কি বুঝতে পারলে? স্যার আমার মেশিনে কাজটা করলে 25,000 টাকা খরচ কম হবে, এটাকেই বলে ডিফারেন্সিয়াল কস্ট। বোঝা গেল? বলে ডিফারেন্সিয়াল কস্ট ইজ দ্য চেঞ্জ ইন কস্ট, কস্টের চেঞ্জ হবে, হুইচ মে টেক প্লেস ডিউ টু ইনক্রিজ আর ডিক্রিজ ইন আউটপুট চেঞ্জ। তো বোঝা গেল অনেকটা মার্জিনাল কস্টের মতন। মার্জিনাল কস্ট কি বলেছিল? মার্জিনাল কস্ট বলেছিল একটা ইউনিট এক্সট্রা প্রোডাকশন করতে বা প্রডিউস করতে যে এক্সট্রা খরচ হয় তাকে বলে মার্জিনাল কস্ট। এখানে একটা ইউনিট না, ধরো এখানে তোমাদের বইতে একটা উদাহরণ দিচ্ছি, আমি যে দেখলাম 1000টা, ধরো মনে করছি 1000টা পেন তৈরি করতে 5,000, এক্সাম্পল না, 1000টা পেন তৈরি করতে 5,000 টাকা খরচ হয়, বলে যে 1050টা পেন তৈরি করতে 5,200 টাকা খরচ হচ্ছে। তার মানে 50টা পেন তৈরি করতে এক্সট্রা কত খরচ হচ্ছে? 200 টাকা। 50টা তৈরি করতে এক্সট্রা খরচ 200 টাকা, আর ওখানে কি ছিল? একটা। তো বুঝতে পারলে ডিফারেন্সিয়াল কস্ট কোনটা। এবার যে সাঙ্ক কস্ট, সাঙ্ক কস্ট কি? আর সাঙ্ক কস্ট ইজ আ কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড অ্যান্ড সাঙ্ক কস্ট ক্যান নট বি রিফান্ডেড অর রিকভার। সাঙ্ক কস্ট বলতে সেই খরচকে বোঝায় যেই খরচটা তোমার অলরেডি করা হয়ে গেছে, অর্থাৎ যেই খরচটা তুমি, অর্থাৎ সেটা রিফান্ড পাবে না,
স্যার এরকম একটা এক্সাম্পল, তোমরা পিভিআর একটা সিনেমা দেখতে চলে গেছো, একটা হিন্দি সিনেমা দেখতে চলে গেছো, সিনেমাটা দেখছো 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 15 মিনিট দেখলে, তারপর তোমার বোর লাগলো, সিনেমার টিকিট কেটে ধরো 250 টাকা দিয়ে সিনেমার টিকিট কেটেছো, এবার সিনেমা দেখতে দেখতে সিনেমাটা বোর লাগলো আর ভালো লাগে, তুমি কি সেই টাকাটা ফেরত পাবে? না, সেই টাকাটা কোনোদিন ফেরত, এটাই তো সাঙ্ক কস্ট। আরে এটাই তো সাঙ্ক কস্ট। তাহলে বুঝতে পারলে সাঙ্ক কস্টের উদাহরণটা কি? তো দেখো, ক্লাসিফিকেশন অফ কস্ট যা ছিল বুঝিয়ে দিলাম। চলো এবার কিছু আরেকটা কনসেপ্ট দিয়ে দিই। মোটামুটি তোমাদের বইয়ের যে লেখাগুলো ছিল লেখা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। বলেছে কস্ট, কিছুক্ষণ আগেই বললাম কস্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বলেছিলাম তো। আরে একটা দিক দিয়ে বলেছিলাম, কোন দিক দিয়ে বলেছিলাম বলো? কস্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, কোন দিক থেকে বলেছিলাম? কোন দিক থেকে বলেছিলাম স্যার? আপনি ওই রোল ইন প্রোডাকশনের দিক থেকে আপনি বলেছিলেন কস্টকে দুভাগে ভাগ করে, মানে নেচারের দিক থেকে বলেছিলেন আপনি কস্টকে দুভাগে ভাগ করে। একটা বলেছিলাম ডাইরেক্ট কস্ট, একটা ইনডাইরেক্ট কস্ট বলেছিলাম। ডাইরেক্ট, দেখো ডাইরেক্ট কস্ট কোনগুলো মনে করার চেষ্টা করো। স্যার ম্যাটেরিয়ালকে দুভাগে ভাগ করা গেছিল, মনে করুন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। লেবারকে দুভাগে ভাগ করা গেছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ঠিক আছে। তারপর এক্সপেন্সকেও দুভাগে ভাগ করা ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তোমরা কি বলতে পারি? ডাইরেক্ট খরচ কোনগুলো? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স। আর ইনডাইরেক্ট খরচ কোনগুলো? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস। বোঝা গেল তো? দাঁড়াও, এখনো সেরকম কিছু বোঝাইনি। তো তোমরা বলতেই পারো এই ক্লাসিফিকেশনটা কেন করেছি, আস্তে আস্তে বোঝাচ্ছি। দেখো, যখন আমরা কোনো প্রোডাক্টের কস্ট ক্যালকুলেট করতে চাই, কোনো একটা প্রোডাক্ট, সাপোজ ধরো পেন, মানে বারবার তো আমি একটা পেনেরই উদাহরণ দিয়ে দিই না, তো আমি ধরো একটা পেন তৈরি করতে চাই, ঠিক আছে। তাই কি বললাম, যখন আমরা কোনো প্রোডাক্টের কস্ট ক্যালকুলেট করি, আমি একটা পেন তৈরি করেছি, পেনের খরচ কত এটা আমি জানতে চাই, ঠিক আছে, বা বলতে পারো পেনের খরচটা ক্যালকুলেট করতে চাই। তো সবার প্রথম আমাদের কি জানা দরকার? সবার প্রথম আমাদের জানা দরকার যে কস্ট আমরা বের করতে চাই সেই কস্ট কত ধরনের। আমরা যে পেনের খরচটা বের করতে চাই, পেন তৈরি করতে কতটা খরচ হয় সেটা বের করতে চাই, সেটার জন্য আমাদের জানা দরকার কস্ট কত ধরনের হয়। স্যার কস্ট তো দু ধরনের হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট, দেখো লিখেছি। এবার ধরো ডাইরেক্ট কস্ট আমরা বলতে, স্যার ডাইরেক্ট কস্ট জিনিসটা কি? আগেও বলেছি, নতুন করে বলার কিছু নেই। ডাইরেক্ট কস্ট হলো এমন এক ধরনের কস্ট, ঠিক আছে, যেটা ইনকাট করার পর সহজেই জানতে পারি যে এই প্রোডাক্টটা 1 ইউনিট বানাতে তোমার কত টাকা লেগেছে, ঠিক আছে, কত টাকা লেগেছে। তাহলে আমি আবার বলছি ডাইরেক্ট এক্সপেন্সেস বা বলতে ডাইরেক্ট কস্ট জিনিসটা কি? ডাইরেক্ট কস্ট হলো এমন এক ধরনের কস্ট, ঠিক আছে, যেটা ইনকাট করার পর, ঠিক আছে, যেটা ইনকাট করার পর সহজেই আমরা জানতে পারি যে এই প্রোডাক্টটা 1 ইউনিট তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ডাইরেক্ট কস্ট। একটা যদি উদাহরণ দিই, মনে করো একটা বই। আরে মনে করো একটা বই, এই ধরো দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 11-এর, এটা যে কস্ট ট্যাক্স এর বই, ঠিক আছে। তো এটা বইয়ের মধ্যে কি আছে ধরো, মনে করো না, আমি ধরো বই তৈরি করেছি মানে ধরো এটা মনে করো আমার কাছে যে সমস্ত স্টুডেন্ট পড়ে, ঠিক আছে, আমার নিজস্ব একটা স্টাডি ম্যাট আছে, ঠিক আছে, আমি সেই স্টাডি ম্যাট সবাইকে আমি প্রোভাইড করি, ঠিক আছে। প্রোভাইড করতে গেলে কি করতে হবে? আমাকে বইটা তৈরি করতে হবে। বই তৈরি করবো কি করে? তার মানে আমাকে কি অনেকগুলো পেজ কিনতে হবে। আরে পেজ লাগবে তো, বইয়ের ভিতরে কি থাকে? স্যার পেজ থাকে, ওই পেজগুলো দিয়েই তো একটা বুক তৈরি করবো। তার মানে ধরো বইয়ের মধ্যে যদি মনে করলাম আমার 100টা পেজ আছে, তাহলে মার্কেট থেকে আমাকে পেজ কিনতে হয়েছে। তাহলে 100টা পেজ যদি মনে করি আমি 40 পয়সা করে কিনি, তাহলে 100টা পেজ যদি আমরা 40 পয়সা করে কিনি, তার মানে পেজের জন্য কত খরচ করতে হয়েছে? স্যার পেজের জন্য আপনাকে 40 টাকা খরচ করতে হয়, 40 টাকা খরচ করতে, মানে পেজের ভ্যালু 40 টাকা। তার মানে এই পেজের জন্য 40 টাকা খরচ করতে হয়েছে। এই যে 40 টাকা যে খরচ করলাম না, এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল। কি বললাম? এই যে 40 টাকা খরচ করলাম, এটাই হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল। বুঝতে পারলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা? আরে পেজটা দেখে বুঝতে পারছি বইয়ের মধ্যে কি আছে, পেজ আছে, চিহ্নিত করতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি, এটাই তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা পেজ হলেই কি বইটা তৈরি হয়ে যাবে? না স্যার, বইটা যে বাঁধাবে, যাকে নিয়ে আসবো সে বইটা সেলাই করবে, তারপর আঠা দিয়ে বইটাকে ঠিকঠাক করে বাঁধাবে, তার জন্য তো যে নিয়ে আসবে তাকে বললাম ভাই বইটা তৈরি করতে কত নেবে? ও বললো 20 টাকা নেবো। ডাইরেক্ট বললো 20 টাকা নেবো। ঠিক আছে, তার মানে যে বইটা তৈরি মানে বাঁধিয়ে দেবে, ঠিক আছে, তাতে সে 20 টাকা নিল। তার মানে আমি পেজ কিনলাম 40 টাকা, ঠিক আছে, দেখো পেজ কিনলাম 40 টাকা, 20 টাকা বাঁধাতে লাগলো। এবার ধরো বইয়ের উপর ডিজাইন, দেখতে পাচ্ছ বইয়ের উপর কি সব সুন্দর সুন্দর ভাবে লেখা আছে, এই কথাগুলো ডিজাইন করলো। রবীন্দ্র লাইব্রেরির লোগো দেওয়া আছে, সমস্ত ডিজাইন। ধরো এরকম না থেকে ধরো আমি লিখে দিলাম, আমি যেমন বই করবো, ধরো আমার কোচিং সেন্টারের নাম দিয়ে দিলাম, আর বাকি সব যা লেখা আছে তাই লিখে দিলাম, আমার কোচিং সেন্টারের নাম দিয়ে দিলাম। এই নিয়ে যদি একটা বই হয়ে গেল, এই নিয়ে ধরো একটা বই তৈরি হয়ে গেল, উপরে ডিজাইন, এটাই হচ্ছে তোমার ডাইরেক্ট খরচ।
তার মানে কি, এই বইটা তৈরি করতে তোমার কি কি খরচ হয়েছে, ঠিক আছে? তো এটা ধরো 10 টাকা লেগেছে, 40 টাকা, 20 টাকা, 10 টাকা, সাপোজ উদাহরণ দিচ্ছি, টাকার অ্যামাউন্টে যেও না, 40, 20, 60, 60 আর 10, 70 টাকা। তাহলে তাহলে বুঝতে পারলে ডাইরেক্ট জিনিসটা কি। কিন্তু তোমাদের মনে করার চেষ্টা করো, কিন্তু বই তৈরি করতে কি শুধু এইগুলোই লাগে? না স্যার, বই তৈরি করতে আরো অনেক জিনিস লাগে। একটা আঠা লাগে, আপনি তো আঠার কথা বললেন না, আঠা লাগবে, ঠিক আছে? তো কিন্তু বইয়ের মধ্যে দিয়ে খুঁজে পাবো আঠা? আগে অনেকবার উদাহরণ দিলাম, নতুন করে বোঝানোর কিছু নেই, ঠিক আছে? দেখো কি লেখা, ডাইরেক্ট কস্ট ইনকার ফর 1 ইউনিট। একটা ইউনিট তৈরি করতে, ধরো বলতে পারি একটা বই তৈরি করতে কি কি খরচ হয়, যেটা আমরা সরাসরি চিহ্নিত করতে পারি, ডাইরেক্টলি চিহ্নিত করতে পারি। কি স্যার, বইয়ের ভিতর কটা পেজ আছে, উপরের ডিজাইন আর বইটা যে তৈরি করে দিয়েছে, এটাই হচ্ছে আপনার ডাইরেক্ট কস্ট। আর ইনডাইরেক্ট কস্ট যেগুলো কি, যেগুলো কিন্তু পার্টিকুলার একটা বইয়ের জন্য করা হয় না, অনেকগুলো বই, একটা ফ্যাক্টরি যতগুলো বই তৈরি করে তার জন্য খরচ করে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। তাই লেখা আছে ইনকার ফর গ্রুপ অফ ইউনিটস। আমি একটা উদাহরণ তুলেছি, কি কি উদাহরণ তুলেছি, ধরো একটা টেবিল দিয়ে বোঝাবো, একটা টেবিল তৈরি করা হচ্ছে আর একটা শার্ট তৈরি করা হচ্ছে। প্রথমে টেবিলের কথা যদি বলি, টেবিল তৈরি করতে কি কি লাগে দেখো লিখেছি, টিম্বার, কার্পেন্টার, ডিজাইন, ফেভিকল, নেল, ঠিক আছে? তো টুলস, মেশিন, সুপারভাইজার, ফ্যাক্টরি। তো দেখো টেবিল তৈরি করতে তোমরা দেখেছো ফার্নিচারের দোকানে যারা টেবিল তৈরি করে তাদের এই জিনিসগুলো লাগে। আর শার্ট তৈরি করতে কি লাগে, ক্লথ লাগে, লাগে না ক্লথ? তারপর টেলার, টেলার ছাড়া তো তোমার শার্ট তৈরি হবে না, ডিজাইন লাগবে, আরে ডিজাইন এখন কত নতুন নতুন ডিজাইন বেরিয়েছে, তো ডিজাইন লাগবে। তো থ্রেড, থ্রেড মানে সুতো, সুতোর কথা বলা হচ্ছে, সুতো লাগবে, মেশিন লাগবে, ফ্যাক্টরি লাগবে, ঠিক আছে? কনজিউমেবল স্টোরস লাগবে, আগেই বলেছি কনজিউমেবল স্টোরস জিনিসটা কি, সুপারভাইজার লাগবে। তো এই জিনিসগুলো লাগে। সাপোজ ধরো আমি প্রথমে বলছি একটা টেবিল তৈরি করতে কি কি খরচ হতে পারে, কি কি খরচ হতে পারে। দেখো স্যার, টেবিল তৈরি করতে ধরো আমি ধরো একটা টেবিল তৈরি করতে চাই, ঠিক আছে? একটা টেবিল তৈরি করতে চাই, তো আমি চলে গেলাম, কার কাছে চলে গেলাম না, একজন কার্পেন্টার কাছে চলে গেলাম, যে বললো দাদা আমার না একটা টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমি বললাম এই এরকম টেবিল হবে, কত নেবে? তো ও বলে দিয়েছে কি, কার্পেন্টার বলেছে আমি 500 টাকা নেবো, আমি 500 টাকা নেবো, আমি এই টেবিলটা তৈরি করে দেবো, 500 টাকা নেবো। যে তখন আমি বললাম আচ্ছা এই টেবিলটা তৈরি করে দিতে কি কি লাগবে? বললো যে তুমি এই কাঠ 5 পিস নিয়ে আসো, এই কাঠ 5 পিস নিয়ে আসো। আমি বললো এক একটা পিস এই মার্কেটে চলে যাও, 200 টাকা করে নেবে। তার মানে কি 200 × 5 1000 টাকা। তার মানে কি, আমি যে টেবিলটা তৈরি করব, কাঠ তো লাগবেই, টিম্বার তো লাগবেই, 1000 টাকার আমার টিম্বার লাগবে। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল। দেখো ম্যাটেরিয়াল বুঝতেই পারছো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, বারবার বলছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা। আমরা ধরো আজকে আমার ঘরে একটা টেবিল আছে, আমি বুঝতে পারছি হ্যাঁ এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি করা যায়, এটাই তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, দেখে দেখে চিহ্নিত করতে পারছি। আর লেবার, আমরা জানি ভালো মতন জানি, এই এই ফার্নিচার বা এই টেবিলটা তৈরি করতে যে একজন কার্পেন্টার তৈরি করেছে তাকে তো টাকা দিতে হয়েছে, ধরো 200 টাকা দিতে হচ্ছে, এটা তোমার ডাইরেক্ট লেবারের মধ্যে পড়ছে। ডিজাইন, এই যে কিরকম রকম ডিজাইন হবে, ঠিক আছে, তার জন্য তো একটা খরচ হয়েছে, ডিজাইন কস্ট, এটা তো ডাইরেক্ট খরচ। এই তিনটে খরচ কত হচ্ছে, 1000, 500 আর 200, টোটাল 1700 টাকা খরচ হচ্ছে। এই যে তিনটে ডাইরেক্ট খরচ, কি কি বললাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্স, তিনটে খরচকে যোগ করলে আমরা কি বলি, প্রাইম কস্ট। কি বললাম, প্রাইম কস্ট জিনিসটা তোমরা বুঝতেই পারছো, যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে, দেখো আমি ধরো একটা টেবিল তৈরি করা হবে, কাঠ ছাড়া টেবিল তৈরি হবে না স্যার। আচ্ছা কাঠ চলে এসছে, কার্পেন্টার ছাড়া টেবিল তৈরি হবে না স্যার। আচ্ছা ডিজাইন ছাড়া কখন টেবিল তৈরি হবে না স্যার। তো তিনটে জিনিস তোমার লাগবে মেন, এই তিনটে তো তোমার মেন জিনিস, এটা তো লাগবেই। এটাই হচ্ছে তোমার প্রাইম কস্ট, বুঝতে পারলে? তার মানে তোমরা একটা মাথায় রাখবে, একটা মাথায় ঢুকিয়ে নেবে, তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হয়। কারণ বোঝো, কারণ কেন প্রাইম কস্ট হলো। দেখো সবাই যারা কস্ট অঙ্ক করবে ওরা প্রথমেই বলবে এই দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট কস্ট, তিনটে যোগ করলে হয় প্রাইম কস্ট। তো তোমরা দেখো ওরা তো মুখস্থ করলে, তোমাদের মুখস্থ না করেই তুমি বুঝে গেলে এটা। আচ্ছা যদি শার্টের কথা বলি, শার্ট করতে কি লাগে স্যার, শার্ট তৈরি করতে তো ক্লথ লাগবে। তো ধরো আমি টেলার গায়ে চলে গেলাম, দাদা সামনে বিয়ে বাড়ি আছে, একটা সামনে বিয়ে আছে, আমার একটা শার্ট বানাতে হবে। বললো বানিয়ে দেবো, কি ক্ষতি, বানিয়ে দেবো, তুমি চাইছো শার্ট বানাতে, বানিয়ে দেবো। বললাম যে বললো মাপ দাও, আমি মাপটা নিল। তো আমি বললাম কত মিটার কাপড় লাগবে? বলছে 2 মিটার কাপড় লাগবে। তো বললাম কত করে দাম? বললো তুমি এখানে চলে যাও, এই বিগ বাজারে চলে যাও, 1000 টাকা করে দাম নেবে। 2 মিটার 1000 টাকা করে দাম হলে 2000 টাকা কাপড় হয়ে গেল। আচ্ছা যে এই শার্টটা তৈরি করে দেবে, আরে যে এই শার্টটা তৈরি করে সে কি টাকা নেবে না? ও কি কোনো মজুরি নেবে না? বলে হ্যাঁ স্যার নেবে। কত টাকা মজুরি ফিক্স করেছে টেলার? 500 টাকা, ঠিক আছে? তো আচ্ছা শার্টে যে ডিজাইন হবে, ডিজাইন খরচ হয়েছে কত? 500 টাকা। তাহলে টোটাল কত? 2500 আর 5000, সরি 2500 আর 500, টোটাল 3000 টাকা খরচ হয়েছে। দেখো
আমরা দেখো, আমরা যে শার্টটা পরি, তোমরা ভাবার চেষ্টা করো, আমরা যে শার্টটা পরি, তা আমরা তো দেখে বুঝতে পারি সেই শার্টটা এই জিনিসটা দিয়ে তৈরি হয়েছে, এই ক্লথটা থেকে তৈরি হয়েছে, তাই না? এই কাপড় দিয়ে তৈরি হয়েছে, এটাই তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, আর কি? টেলর, আরে কেউ তো তৈরি করে দিয়েছে এটা। টেলার ভাবো, টেলার কত সুন্দর ভাবে কাপড়টাকে কেটেছে, কেটে কত দিন টাইম নিয়ে কাজটা করে দিয়েছে, সুন্দর করে ডিজাইন করে করে দিয়েছে। তাই এটা তো তোমার লেবার লেবার খরচ। আর কি? ডিজাইন, ডিজাইন বাবদেও কিছু খরচ হয়েছে, তাই না? এই তিনটে খরচ যোগ করলেই হয়, অর্থাৎ এই তিনটে ডাইরেক্ট, বুঝতে পারছো তো কেন ডাইরেক্ট বলছি? তিনটে ডাইরেক্ট খরচ যোগ করলেই হয় আমাদের প্রাইম কস্ট। আবার উদাহরণে চলে আসি, ওই উদাহরণই চলছে। টেবিলে তো ডাইরেক্ট খরচগুলো বললাম। আচ্ছা, ওই খরচগুলো হলে কি টেবিল তৈরি হয়ে যাবে? মাথার মধ্যে নিয়ে আসে এই জিনিসগুলো, ভাবার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো। এই জিনিসগুলো যে টেবিল তৈরি হয় না, কি কি লাগে স্যার? ফেভিকল লাগবে, নেইল লাগবে। ঠিক আছে, ধরো ফেভিকল আর নেল, আগেই বলছিলাম ফেভিকল কি লাগে না, একটা ধরো টেবিল তৈরি করবে, আঠা লাগবে না? ও তাপ্পি দিতে, জোড়া দিতে আঠা লাগে না? নেল তোমার লাগে না? তোমার ইয়ে লাগে না? পিন ফিন লাগে না? পিন পেরেক এসব লাগে না? হ্যাঁ স্যার, লাগে তো এইগুলো, এইসব তো লাগেই। তো তখন মনে করো ফেভিকল তুমি কি খুঁজে পাবে? কতটা ফেভিকল তুমি খুঁজে বের করতে পারবে এর মধ্যে কোথায় ফেভিকল আছে? না স্যার, এটা কি করে বের করবো? পেরেক কোথায় লাগানো আছে সেইভাবে বের করতে পারবে না স্যার? সেইভাবে তো বের করতে পারবে। বা কোম্পানি যদি পেরেক কেনে, ও কি ওই একটা টেবিলের জন্য পেরেক কিনেছে? না স্যার, ও তো যতগুলো টেবিল তৈরি তার জন্য একবারে পেরেক কিনে। তুমি বলতে পারবে ওর মধ্যে পেরেক কত টাকা আছে? বের করতে পারবে? কোনোদিন বের করা সম্ভব নয়। এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে তো? সুপারভাইজার, এই সুপারভাইজার না ফ্যাক্টরিতে থাকে, ও দেখে কাজকর্ম ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে, তো ওকে যে, এটা কিন্তু একটা লেবারের পার্ট, এটা কিন্তু লেবার, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট লেবার নয়। ডাইরেক্ট লেবার কি? যে ওই ধরো যে এই টেবিলটা তৈরি করেছে তাকে ডাইরেক্ট লেবার দেবে, এটা তো বাইরের লোক, ইনডাইরেক্ট লেবার। আচ্ছা, তারপর ধরো এ ধরো যেই ফ্যাক্টরিতে ধরো এই টেবিলটা তৈরি হচ্ছে, সেই ফ্যাক্টরিতে কিছু ধরো মেশিন ইউজ করা হয়েছে, তার ডেপ্রিসিয়েশন আছে। ঠিক আছে, ফ্যাক্টরি রেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, এইগুলো আগেই বলেছি। এইভাবে ধর 90 টাকা খরচ, এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচ। যোগ করে কত হলো? 170। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলে দিই, অল টাইপ অফ ইনডাইরেক্ট কস্ট, যতগুলো ইনডাইরেক্ট কস্ট হয় সবকটা ইনডাইরেক্ট কস্ট যোগ করলে আমরা পাই ওভারহেড কস্ট। কি পাই? ওভারহেড কস্ট। আচ্ছা, এবার তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি ফেভিকলের নেল ওইগুলো তো বললেন, এটা কিনতে এত টাকা, ওটা কিনতে এত টাকা, কিন্তু ফেভিকল নেল বাবদ আপনি কি করে বুঝলেন ফেভিকল আর নেল ওর 50 টাকায় খরচ হবে? দেখো, অ্যাকচুয়ালি এই নিয়ে তোমরা যারা 11-এ পড়ছো, তোমাদের 11-এ বা 12-এ চ্যাপ্টারটা নেই, তোমরা যখন গ্র্যাজুয়েশন উঠবে তখন দেখবে ওভারহেড বলে একটা চ্যাপ্টার আছে অ্যাকাউন্টসের, এই সরি কস্টের একটা চ্যাপ্টার আছে ওভারহেড বলে। ঠিক আছে, তো সেখানে এইটা নিয়ে আলোচনা করা হয়, এই ডিপার্টমেন্টে কত টাকা খরচ হয় সেইগুলো আলোচনা করবো, তখন তখন বুঝতে পারবে কি করে বুঝলাম 50 টাকা খরচ হয়েছে। শার্ট, শার্ট তৈরি করতে কি লাগে ওইগুলো তো বলে দিলাম। এছাড়াও লাগে সুতো লাগে। কি শার্ট তৈরি করতে, শার্ট সেলাই করতে সুতো লাগে না? হ্যাঁ স্যার, সুতো লাগে। 50 টাকা সুতো লেগেছে। এছাড়াও কনজামেবল স্টোর্স আগে বুঝিয়েছি। সুপারভাইজার ওয়েজেস, ঠিক আছে, সুপারভাইজার ওয়েজেস 30 টাকা নিয়েছে। ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি রেন্ট 40 টাকা, টোটাল 120 টাকা খরচ হয়েছে। আমি যদি বলি টেবিল তৈরি করতে কত খরচ হয়েছে, টেবিল তৈরি করতে তোমার প্রাইম কস্ট লেগেছে 1700 টাকা, আর কিছু ইনডাইরেক্ট কস্ট লেগেছে 170 টাকা। মানে বলতে পারো প্রাইম কস্ট লেগেছে 1700 টাকা, আর ইনডাইরেক্ট কস্ট মানে ওভারহেড লেগেছে তোমার 170। টোটাল টেবিলের খরচ, টেবিল তৈরি করতে খরচ হয়েছে 1870 টাকা। আর শার্ট, শার্ট তৈরি করতে তোমার প্রাইম কস্ট লেগেছে 3000 টাকা, আর শার্ট তৈরি করতে কিছু ওভারহেড কস্ট লেগেছে 120 টাকা। টোটাল 3120 টাকা হচ্ছে শার্টের ইনডাইরেক্ট কস্ট। আচ্ছা, এরপরে ছোট্ট একটা টপিক আছে, কি বলেছে? ইনডাইরেক্ট কস্ট। যত রকমের ইনডাইরেক্ট কস্ট, সমস্ত ইনডাইরেক্ট কস্টের নাম কি বললাম? ওভারহেড কস্ট। ঠিক আছে, এই যে ওভারহেড না, এটা খুব ভাইটাল। ওভারহেড 3 ধরনের হয়ে থাকে ডিপার্টমেন্ট ওয়াইজ। কিছু খরচ, ওভারহেডের কিছু খরচ তোমার ফ্যাক্টরিতে হয়, ওভারহেডের কিছু খরচ তোমার অফিসে হয়, ওভারহেডের কিছু খরচ সেলিং ডিপার্টমেন্টে হয়। তো দেখো, এই স্যার আইডিএম মানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, আইডিএল মানে ইনডাইরেক্ট লেবার, আইডিই মানে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো দেখো, ফ্যাক্টরির মধ্যে যদি কোনো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্স বাবদ কোনো খরচ হয় তাকে ফ্যাক্টরি খরচ বলে। অফিসের মধ্যে যদি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স খরচ হয় তাকে বলে অফিস খরচ। আর সেলিং ডিপার্টমেন্টে যদি কোনো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স খরচ হয় তখন তাকে বলে সেলিং খরচ। তো ফ্যাক্টরি খরচ কি তোমার নাম কয়েকটা জেনে রাখো। ফ্যাক্টরিতে কি কি লাগে? ফেভিকল লাগে, নেল লাগে, আশা করি বোঝাতে হবে না এগুলো। আচ্ছা, ফ্যাক্টরিতে কি লাগে? ইনডাইরেক্ট লেবার, হেল্পার ওয়েজেস, স্যালারি অফ প্রোডাকশন ম্যানেজার। ঠিক আছে, আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি রেন্ট, ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি অ্যাসেট। আচ্ছা, আর কি বলেছে? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাবদ কি খরচ হচ্ছে? দেখো, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগছে স্টেশনারি, ইঙ্ক, কালি। ঠিক আছে, ইনডাইরেক্ট লেবার লাগছে স্যালারি অফ এমপ্লয়ি,
স্যালারি অফ জেনারেল ম্যানেজার, ঠিক আছে। ইনডাইরেক্ট এক্সপেন্সেস, অফিস রেন্ট, ডেপ্রিশন অন অফিস ফিক্স অ্যাসেট। আচ্ছা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে কি আছে? স্যার স্টেশনারি লাগছে, স্যালারি অফ এমপ্লয়ি ড্রাইভার ওয়েজেস লাগছে, আর শোরুম রেন্ট, ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যাট। তো এই সমস্ত খরচগুলো লাগছে। তো আমরা জিনিসটা ডিটেলসে বুঝে গেলাম। একটা জিনিস বুঝতে পারলাম যে স্যার আপনি বললেন কোনো প্রোডাক্ট তৈরি করতে যেই জিনিসগুলো সবার প্রথম মাথায় আসে, ঠিক আছে, অর্থাৎ বলতে পারেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, এই তিনটে ডাইরেক্ট যোগ করলে আমরা বলি প্রাইম কস্ট। এছাড়াও কিছু ইনডাইরেক্ট খরচ করা হয়। ইনডাইরেক্ট খরচ, সমস্ত ইনডাইরেক্ট খরচকে আমরা ওভারহেড খরচ বলে থাকি। তিনটে ডিপার্টমেন্টে ওভারহেড খরচ হয়ে থাকে, একটা ফ্যাক্টরিতে হয়, একটা অফিসে হয়, একটা সেলিং ডিপার্টমেন্টে হয়। এই ওভারহেডের খরচগুলো যোগ করে প্রাইম কস্টের সঙ্গে সমস্ত ওভারহেডের খরচ যোগ করলে যা পাই তাকে বলে টোটাল কস্ট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে এত অবধি কি বললাম।